লেখো লেখো লেট a cos theta plus b sin theta, লেখো let a cos theta comma b sin theta be any point on this ellipse, be any point on this ellipse. লিখেছ? তো আমরা ফার্স্ট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারটা বের করব। এই ইলিপসের যে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে একটু রেডিয়াস অফ কার্ভেচারটা বের করি। কনজুগেট ডায়ামিটার ব্যাপারটা আমি বলবো। আপাতত যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট লেখো let a cos theta comma b sin theta be any arbitrary point on this ellipse. লেখো first we will find the radius of curvature. লেখো first we will find the radius of curvature at লেখো at a cos theta comma b sin theta, a cos theta comma b sin theta এই পয়েন্টে আমরা একটু রেডিয়াস অফ কার্ভেচারটুকু বের করে নিচ্ছি প্রথম। বলো আমাকে a cos theta b sin theta, a cos theta b sin theta তে এটা প্যারামেট্রিক ইলিপসের প্যারামেট্রিক ফর্ম। এবার ইলিপসের প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, এটা প্যারামেট্রিক ফর্মে যদি কোনো কার্ভ থাকে তার রেডিয়াস অফ কার্ভেচার বের করার কি ফর্মুলা ছিল একটু বলো দেখি আমাকে। লেখো দেন রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট a cos theta comma b sin theta ইজ, এই ফর্মুলাটুকু ছিল কিনা একটু খাতা খুলে দেখো তো। প্যারামেট্রিক ফর্মে থাকলে এই ফর্মুলাটুকু ছিল কিনা দেখো। আমি প্যারামেট্রিক ফর্মটা এইটুকু ছিল, x ইকুয়াল টু ছিল ফাই টি আর y ইকুয়াল টু ছিল মনে হয় সাই টি। এরকম হলে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার এইটুকু ছিল। দেখো তো dx বাই ডি থিটার হোল স্কোয়ার প্লাস dy বাই ডি থিটার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দেখো তো এই ফর্মুলাটুকু ছিল কিনা রোমানা। 3/2 ইকুয়াল ডিভাইডেড বাই dx বাই ডি থিটা ইন্টু d2x বাই ডি অফ থিটা 2 মাইনাস dy বাই, না এটা ভুল লিখেছি আমি, dx বাই ডি থিটা সঙ্গে d2y বাই ডি থিটা 2 মাইনাস dy বাই ডি থিটা ইন্টু d2 থিটা d2x বাই ডি অফ থিটা 2। বলো এই ফর্মটা ছিল হ্যাঁ কি না অনুশ্রী? বলো আমাকে ফর্মুলা ছিল কি না। প্যারামেট্রিক ফর্মে এই ফর্ম থাকলে এটা হয়। দেখো এই কার্ভটা কার্টেসিয়ান ফর্মে আছে, তুমি চাইলে কার্টেসিয়ান ফর্মের ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারো, বা প্যারামেট্রিক দিয়ে করছি তাতে সুবিধা আছে বলে করা। তো যাই হোক, এবার আমরা প্রথম হচ্ছে কি করছি যে ইলিপসের যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট যেটা নিয়েছি a cos theta comma b sin theta, সেই পয়েন্টে আমরা ফার্স্ট রেডিয়াস অফ কার্ভেচার বের করি, তারপরে অঙ্কতে আমরা আসছি। এবার বলো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটু ভ্যালুগুলো ডান দিকে একটু করো। x ইকুয়াল টু কত দেওয়া ছিল, x ইকুয়াল টু কিন্তু প্যারামেট্রিক কার্ভ। দেখো প্যারামেট্রিক a cos theta b sin theta এটা তো ইলিপসের একটা প্যারামেট্রিক ফর্ম হ্যাঁ কি না। ইলিপসের প্যারামেট্রিক ফর্ম তো a cos theta b sin theta করতাম, মানে x ইকুয়াল টু কত a cos theta আর y ইকুয়াল টু কিন্তু b sin theta, এটা ইলিপসের প্যারামেট্রিক ফর্ম হয়। তো এখান থেকে আমি একটু dx বাই ডি থিটা ক্যালকুলেট করি। দেখো তো dx বাই ডি থিটা মানে মাইনাস a কত সাইন থিটা সঙ্গে d2x বাই ডি থিটা 2, এটুকুও ক্যালকুলেট করি। এটা থাকবে তাহলে মাইনাস a কত cos থিটা, এটা গেল। আর ওয়াইয়ের জন্য হয়ে যাবে dy বাই ডি থিটা ইকুয়াল টু বি অফ কত cos থিটা আর d2y বাই ডি অফ থিটা 2, এটুকু হবে মাইনাস বি সাইন থিটা। এবার এই ভ্যালুগুলো একটু বসাচ্ছি এটাতে। দেখো ভ্যালুগুলো বসালে কি হবে, a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস dy বাই ডি থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2
ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা ছিল মাইনাস এ সাইন থিটা ছিল এটা, আর ডি টু ওয়াই বাই ডি থিটা টু করেছি মাইনাস বি সাইন থিটা প্লাস মাইনাস বি সাইন থিটা, জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি, মাইনাস ডিওয়াই বাই ডিটিটা আছে বি অফ কস থিটা, আর ডি টু এক্স বাই ডিটিটা আছে মাইনাস এ কস থিটা। দেখো তো ঠিকঠাক বসানো হলো কি না? হলো। আচ্ছা, তাহলে ওপরটা ভ্যালু থাকছে দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2, এটা মাইনাস এ বি একটা কমন নিয়ে না প্লাস এ বি একটা কমন নিয়ে নিলে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আলটিমেট দাঁড়াচ্ছে তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এ বি। দেখো তো এইটুকু দিয়েছে কি না? অবশ্যই এইটুকু দিয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা এবার আমাকে বলো যে, বুঝলাম, কেউ কি আমাকে বলবে আমার কোশ্চেন ছিল রো 1 রো 2 বি দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য এন্ডস অফ টু কনজুগেট ডায়ামিটার অফ দ্য ইলিপস। কনজুগেট ডায়ামিটার মানে কি? কনজুগেট ডায়ামিটার মানে কি? দুটো ডায়ামিটারকে আমরা কখন কনজুগেট ডায়ামিটার বলবো বলো? সাপোজ এইটা একটা ডায়ামিটার, এইটা যদি ছবিটা এঁকে দিচ্ছি, এ ভালো করে বুঝবে কস থিটা বি সাইন থিটা হয়, এই পয়েন্টটাকে আমি নিলাম। সাপোজ এটা পি, থিটা কোনটা বলতে পারবে? কে বলবে? এ কস থিটা বি সাইন থিটা হলে থিটা কোন অ্যাঙ্গেলটা হয়? অভিষেক, রুমানা, আমরা ইলিপসের উপরে একটা পয়েন্ট নিলাম পি, যার কোঅর্ডিনেট এ কস থিটা কমা বি সাইন থিটা নিয়েছি, থিটা কোনটা? রেজাউল, কেউ একজন বলা উচিত থিটা কোন অ্যাঙ্গেলটা, এটা কমন সেন্স সবাই জানো। থিটা কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোনটা হয়? কোনটা হয় অনুশ্রী? এটা জানা উচিত। রুমানা, থিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, এটাকে থিটা বলি। পি পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই অরিজিন বা এটা অ্যাড করে দাও, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে থিটা। এবার কনজুগেট ডায়ামিটার হচ্ছে এমন সেই দুটো ডায়ামিটারকে আমি কনজুগেট ডায়ামিটার বলবো। ওই দুটো ডায়ামিটার, দেখো ডায়ামিটার মানে অলওয়েজ কিন্তু সেন্টার দিয়ে পাস করবে, ডায়ামিটারের ডেফিনেশান কিন্তু। অতএব আর একটা ডায়ামিটার, অসংখ্যভাবে তুমি ডায়ামিটার আঁকতে পারো। দেখো এটাও ডায়ামিটার হতে পারে, এটাও ডায়ামিটার হতে পারে, বা ডায়ামিটার হতে গেলে এখানে যেটা হবে কি, এমন দুটো ডায়ামিটার নেব যেগুলোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সেই ডায়ামিটারগুলোকে আমরা বলবো কনজুগেট ডায়ামিটার। যদি দুটো ডায়ামিটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে অরিজিনে, মানে এটাতে, তখন এগুলোকে আমরা কনজুগেট ডায়ামিটার বলবো। তো আমি এইটা আর একটা ডায়ামিটার নিলাম, সাপোজ পি পি ড্যাশ, এবার ল্যাঙ্গুয়েজটা আমি একটু চেঞ্জ করব, কিউ কিউ ড্যাশ, এই দুটো কনজুগেট ডায়ামিটার। কনজুগেট ডায়ামিটার হলে ঠিক এই অ্যাঙ্গেলটা হতে হবে 90 ডিগ্রি। এবার কেউ আমাকে বলো তাহলে যে কিউ পয়েন্টের জন্য পি পয়েন্টের জন্য অ্যাঙ্গেল থিটা হলে কিউ পয়েন্টের জন্য অ্যাঙ্গেলটা কত হবে? নিশ্চয়ই এইটুকু অ্যাঙ্গেলটা হবে। অনুশ্রী বলো, হ্যাঁ কি না হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? রুমানা বুঝতে পারলে কি বলতে চাইছি? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে রেজাউল? হ্যাঁ, π/2 প্লাস কত হিসেব মতো? π/2 প্লাস থিটা, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ধরতে এইটাকে কনজুগেট ডায়ামিটার মানে তুমি ধরতে পারতে, সেক্ষেত্রে ওইটা একটা ফিক্সড পয়েন্টে ক্যালকুলেট হয়ে যেত। রেজাল্ট যেটা বলছে
ধরো তোমার উত্তরটা দিচ্ছি আমি। ও বল, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো সব পড়ে যাবে আবার। সবাই সবাই হেজি এসছে? সবাই কি হেজি এসছে? দেখো রেজাউল, তোমার এটা হবে, বাট এটা স্পেশাল কেস হয়ে যাবে। যদি তুমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে দুটো কনজুগেট ডায়ামিটার বলো, তাহলে একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি হচ্ছে, এক্স অ্যাক্সিসটা নিজের অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে 0 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল কত হয়ে যাবে 0 প্লাস কত হিসেবে মতো π/2। তো লজিক্যালি হচ্ছে, বাট আমরা এখানে এই জন্যই নেব না, একটা স্পেশাল কেস হয়ে যাচ্ছে এটা। কি বললাম বুঝতে পারলে? তো আমাকে একটা ভ্যারিয়েবল জিনিস দিয়ে অঙ্কগুলো করতে হয়। তো যাই হোক, এবার অনুশ্রী বোর্ডটা ঠিক এলো, একটু লেফট হয়ে চলে এসে দরকার হলে। আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করছি। লেখো উই টেক, প্যারা চেঞ্জ করে লেখো উই টেক পি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ, বইতে ছবি আঁকা নেই, আঁকবে পি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ B2 conjugate diameter of this ellipse. লেখো here at P a cos theta b, লেখো here given that at P a cos theta, b sin theta the radius of curvature is ρ1. দেখো তো তাই দেওয়া আছে কিনা, বলছি দেখো এই p ρ1 and ρ2 be the radius of curvature at the end of two conjugate diameter. অতএব লেখো here given that at P a cos theta, b sin theta radius of curvature is ρ1. এবার বলো আমি a cos theta b sin theta পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার কত বের করেছিলাম? এইটা বের করেছিলাম। লেখো হেন্স ρ1 equal to a square sin square theta plus b square sin square theta। আমি ক্লাসগুলো রেকর্ড দেবো, সবগুলোই দেখে নেবে। এটা 3/2 ডিভাইডেড বাই AB, এটা ρ1 পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার গেল। এবার বলো আর একটা যে দুটো ডায়ামিটার, এই ডায়ামিটারে একটা এন্ড পয়েন্ট এটুকু নিয়েছি আর একটা এন্ড পয়েন্ট কিউ নিয়েছি, তুমি কিউ ড্যাশও চাইলে বলতে পারো। কিউতে যে রেডিয়াস অফ কার্ভেচার থাকবে সেটা কত দেওয়া আছে? কিউতে যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা কত দেওয়া আছে? ρ2। এবার বলো কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা কত হবে? a cos theta প্লাস π/2, b sin theta প্লাস π/2, হ্যাঁ কি না বলো অনুশ্রী? কিউ পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা কত হবে? দেখো এইটা থিটা হলে লিখতাম a cos theta, b sin theta, আর এই অ্যাঙ্গেলটা আছে তোমার কত π/2 প্লাস থিটা, তাহলে কিউবের কোঅর্ডিনেটটা কত হবে? এখানে কত হবে? a cos theta প্লাস π/2, b sin theta প্লাস π/2, হ্যাঁ কি না? হ্যাঁ কি না আগে উত্তর দাও। কৃষ্ণেন্দু আছো? বলো কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে ইন টার্মস অফ প্যারামেট্রিকে? a cos theta প্লাস π/2, b sin theta প্লাস। আচ্ছা, তাহলে আমার এখন কিউ পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলেছে। তো কিউ পয়েন্টে যখন রেডিয়াস অফ কার্ভেচার বের করব, সেম ফর্মুলা অ্যাপ্লাই করার সময় নিশ্চয়ই এই থিটার কাজটা এখন কত করবে? π/2 প্লাস থিটা। তাহলে আমাকে বলো আমার যে প্যারামেট্রিক কার্ভটা কি হয়ে যাবে? a cos থিটার জায়গাতে কত? থিটা প্লাস π/2, আর y হয়ে যাবে b sin থিটা প্লাস π/2, তার মানে x চেঞ্জ হয়ে যাবে, y চেঞ্জ হবে, হ্যাঁ কি না? তো x চেঞ্জ হবে, y চেঞ্জ হবে, ফার্দার এর ওপরে dx/dtটা করবো, dy/dtটা করবো, d2x/dt2 করবো, সবগুলো করবো, দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবো। এইটা করলে যেটা পাবে সেটা পাবে কিউ পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার মানে ρ2। আমি এত কিছু না করে কি করব, এই যে পি পয়েন্টে যে রেডিয়াস অফ কার্ভেচার পেয়েছো সেইখানে থিটার জায়গাতে যদি আমি থিটা প্লাস π/2 রিপ্লেস করে দিই, তাহলে যেইটুকু রেজাল্ট পাবে সেটা নিশ্চয়ই কিউ পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ কি না?
তাহলে হবে, তাহলে আমাকে আর গোড়া থেকে করতে হবে না। লেখো লেখো, হ্যাঁ সেগুলো চেঞ্জ করে দেবো আমি, ঠিক আছে। লেখো হেয়ার পি পি ড্যাশ অ্যান্ড কিউ কিউ ড্যাশ বি টু কনজুগেট ডায়ামিটার। লেখো সো দ্য প্যারামেট্রিক ফর্ম অ্যাট কিউ ইজ কত হয়ে যাবে, এ কস পাই বাই টু প্লাস থিটা, ওই কনজুগেট মানে পারপেন্ডিকুলার, একটু মনে রাখতে হবে তোমাকে, আর বি সাইন কত পাই বাই টু প্লাস কত থিটা, এটুকু। লেখো হেন্স ইফ উই পুট থিটা বা ইফ উই রিপ্লেস, লেখো ইফ উই রিপ্লেস থিটা, লেখো থিটা বাই পাই বাই টু প্লাস থিটা, এইটাকে একটু 1 নম্বর করবে, যেটা রো 1 দেওয়া ছিল, রো 1 যেটা ছিল সেটাকে এইটা লিখেছিলাম, তো রো 1 ইকুয়াল টু এটাকে 1 নম্বর দিয়ে দাও। দেখো হেন্স ইফ উই রিপ্লেস থিটা বাই পাই বাই টু প্লাস থিটা ইন 1 দেন উই গেট, বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো আমার লেখা হয়ে গেছে, দুটো একই লেখা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো হেন্স ইফ উই রিপ্লেস থিটা বাই পাই বাই টু প্লাস থিটা ইন 1 উই গেট, লেখো উই গেট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট কিউ, উই গেট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট কিউ। লেখো হুইচ ইজ বলে লেখো রো 2, কেন রো 2, কারণ ওরা বলেই দিয়েছিল, আর একটা কনজুগেট ডায়ামিটারের একটা প্রান্তে রেডিয়াস অফ কার্ভেচার রো 1 বলেছিল, আর একটাতে রো 2 বলেছিল। লেখো হুইচ ইজ বলে রো 2 ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার অফ পাই বাই টু প্লাস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার পাই বাই টু প্লাস কত থিটা, এটার আছে তোমার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এ বি, ব্যাস। এবার এটাকে একটু মডিফাই করে নিই, তাহলে রো 2 ইকুয়াল টু সাইন স্কোয়ার পাই বাই টু প্লাস থিটা মানে কত কস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ বি, এই দুটো পেলে, ব্যাস। এবার ছবি মুছলাম, আমার কাজ হয়ে গেছে। আচ্ছা এবার কি প্রুফ করতে বলেছে দেখো তো, প্রুফ করতে বলেছে রো 1 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস রো 2 হোল টু দি পাওয়ার 2/3, এরকম একটা রেজাল্ট, ঠিক আছে। লেখো নাও রো 1 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস রো 2 হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু, দেখো কত দেবে। আচ্ছা যখনই হোল টু দি পাওয়ার 2/3 করবে, 3/2টা কেটে যাবে, দিয়ে শুধু কি পড়ে থাকবে বলো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ বি হোল টু দি পাওয়ার 2/3, এটা থাকলো ওটার জন্য। আর এদিকটাতে থাকবে তোমার, এদিকটাতে থাকবে কত, এটার জন্য আছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ বি হোল টু দি পাওয়ার 2/3, চলেই এসছে। এ বি হোল টু দি পাওয়ার 2/3টাকে ওদিকে গুণ করে দাও, এ বি হোল টু দি পাওয়ার 2/3 এদিকে গুণ করলাম, রো 1 হোল টু দি পাওয়ার 2/3 রো 2 হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার এগুলো দেবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো এইটুকু আসছে কিনা, এটাই ছিল প্রুফ করতে। বোঝা গেল অনুশ্রী, বুঝতে পারলে? আচ্ছা আরও দু একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো পেনের কালিটা ভরি, উঠছে না ভালো।
দেখো নেক্সট সাম, দেখো নেক্সট সামটা ঠিক তার পরের সাম। তারপরটা দেখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4ax, লিখেছ, অ্যাট এনি পয়েন্ট, ফুল স্টপ দিয়ে, হেন্স সো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার, হেন্স পার্টটা পরে আসছে। আপাতত y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলার যে কোনো একটা আরবিটারি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার বের করো। দেখো এটা, আচ্ছা, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য প্যারাবোলা অ্যাট এনি পয়েন্ট। এবার বলো প্যারাবোলার ওপরে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আমরা কি নিই, এটি স্কোয়ার কমা 280, হ্যাঁ কি না? ছবি এঁকে দিচ্ছি, বইতে ছবিগুলো নেই, আঁকবে, কোনো ছবি নেই। তো আমি এইটা হচ্ছে পি একটা পয়েন্ট, আরবিটারি পয়েন্ট, এটি স্কোয়ার কমা 280, এই পয়েন্টে আমি তোমার কি বের করবো, রেডিয়াস অফ কার্ভেচার। লেখো উই নো প্যারামেট্রিক ফর্ম অফ প্যারাবোলা ইজ এক্স ইকুয়াল টু কত, এ টি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু কত, 280। এই প্যারামেট্রিক ফর্ম দিয়ে করলে সুবিধে হবে। উই নো প্যারামেট্রিক ফর্ম অফ দিস প্যারাবোলা এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার কমা ওয়াই ইকুয়াল টু কত, 280। দেখো ফার্স্ট উইল ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পি। হ্যাঁ হ্যাঁ, লেখো উই নো দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য প্যারাবোলা, উই নো দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax ইজ, কালকে কি আছে, ইন্টারনাল টিউটোরিয়াল একসঙ্গেই তো থাকে মনে হয় তোমাদের, আর টিউটোরিয়াল একসঙ্গেই দেবে। কটা থেকে? 11টা। আচ্ছা হোক, ঠিক আছে, পাঠিয়ে দিও, থাকবো, কালকে কোথাও বেরোনোর নেই। আচ্ছা, কোথায় ছিলাম আমরা বলো? লেখো ফার্স্ট উইল ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ, উই নো দ্য প্যারামেট্রিক ফর্ম of the parabola is x equal to 80 square, y equal to 280. First of the লেখো first we will find the radius of curvature. First we will find the radius of curvature at p 80 square, 280. এইটুকু আমরা প্রথম খুঁজব, আর যেটা বের করতেও বলেছি। লেখো হুইচ ইজ বলে রো ইকুয়াল টু, ফর্মুলাটা এইটুকু ছিল না, এখন তো শিখলে, dx বাই ডিটির হোল স্কোয়ার প্লাস dy বাই ডিটির হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই dx বাই ডিটি ইন্টু ডিটি ওয়াই বাই ডিটি টু মাইনাস dy বাই ডিটি ইন্টু ডি টু এক্স বাই ডি অফ টি2, এইটুকু ফর্মুলা ছিল। তো এখানে আস্তে আস্তে করে ভ্যালুগুলো একবারই করেই ফেলি, আলাদা করে বসানোর কিছু নেই। দেখো ডিএক্স বাই ডিটি কত হবে, 280, তার হোল স্কোয়ার, ডিওয়াই বাই ডিটি কত দেবে, ডিওয়াই বাই ডিটি হলে 2a, আমি ঠিকঠাক লিখছি কিনা বলবে, হ্যাঁ, 2 এর হোল স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ার 3/2, এটুকু আছে, ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। আচ্ছা, ডিএক্স বাই ডিটি আবার থাকবে 280 ইন্টু d2y বাই d2 কত দেবে গো, dy বাই ডিটি দিচ্ছিল 2a, দুবার ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, মাইনাস ওদিকে দেখো dy বাই ডিটি কত দেবে পেলাম এখনই, 2a, আর d2x বাই dt2 করলে কত দেবে, 2a। আমি কি ঠিকঠাক লিখলাম?
আচ্ছা, তাহলে রো ইকুয়াল টু এটা হয়ে যাবে তাহলে 4a² t² প্লাস 4a² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 4a², এটা মাইনাস 4a²। তো আমি শিখেছিলাম রেডিয়াস অফ কার্ভেচার লেন্থ, একটা লেন্থ টাইপের থাকে অ্যাকচুয়ালি, একটা নিউমেরিক্যাল ভ্যালু, পজিটিভ ভ্যালু। অতএব টেকিং পজিটিভ সাইন লেখো রো ইকুয়াল টু, এখান থেকে 4a² একটু কমন নিয়ে নাও তো। 4a² কমন নেওয়া মানে কত আসবে? 4a² কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি 4a² হোল টু দি পাওয়ার 3/2 কমন নেওয়া, কিন্তু তার মানে এটা থাকছে 1 প্লাস t² বাই 4a², 1 প্লাস 3, এটা লেখো টেকিং ম্যাগনিটিউড ভ্যালু, টেকিং ম্যাগনিটিউড ভ্যালু। দেখো তো এটা করলে এটা কাটাকুটি করে 2a দিচ্ছে কি না? 2a অফ 1 প্লাস t² হোল টু দি পাওয়ার 3/2, এটা কাটাকুটি করে এইটুকু পাবে। আচ্ছা, এইটা ফার্স্ট পার্টের অ্যান্সার বলেছিল ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্যারাবোলা y² = 4x অ্যাট এনি পয়েন্ট, এটা ফার্স্ট পার্টের অ্যান্সার। এরপরে সেকেন্ড পার্টটা বলেছে হেন্স সো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট ইন্টারসেপ্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড দ্য ডিরেক্ট্রিক্স। মানে বুঝতে হবে ভালো করে। আপাতত এইটুকু রেজাল্ট পেলে, আবারও বলি, এই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার পেলে, পি পয়েন্টের আরবিট্রারি পয়েন্টে। সেকেন্ড পার্ট বলেছে হেন সো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস, মানে অ্যাট এনি পয়েন্ট মানে পি পয়েন্ট, এই রেডিয়াস অফ কার্ভেচারটা কারোর একটা দ্বিগুণ হবে। রেডিয়াস অফ কার্ভেচার ইজ টুয়াইস, কার দ্বিগুণ? দ্য পার্ট মানে কোনো একটা পোর্শান, কাদের পার্ট? অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট ইন্টারসেপ্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড দ্য ডিরেক্ট্রিক্স। এখানে যে মানেটা বলতে চাইছি সেটুকু বোঝো। একটা ডিরেক্ট্রিক্স নেই, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান কী কে বলতে পারবে? y² = 4x এর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান কী হয়? কেউ একজন? y² = 4x ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান কী হয়? কেউ একজন বলো। x প্লাস a = 0, কারণ এইটুকু লেন্থ থাকে মাইনাসে, তার জন্য এইটা হয়ে থাকে x প্লাস a = 0, এটা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান। তো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান এই কোঅর্ডিনেটটা হিসেব মতো হয় তোমার -a,0, এগুলো জানো। কি বলেছে দেখো, হেন্স সো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট। কোন পয়েন্টে? এই পয়েন্টে একটু নর্মাল, একটু ছবিটা আঁকছি দেখো, এই পয়েন্টে একটু নর্মাল আঁকি। নর্মাল আঁকতে গেলে প্রথম ট্যানজেন্টে আঁকতে হয়, তো ট্যানজেন্টের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার থাকে সেইটা হচ্ছে নর্মাল। সাপোজ আপাতত এটাকে আমি একটু নর্মাল বললাম, যদিও আমি একটু মেলাতে চাইছি, মেলাতে মানে এইটাকে না, সাপোজ এইটা আমার নর্মাল, বোর্ডের জায়গা হবে না বলে আমি একটু নর্মালটাকে একটু বেঁকা দিলাম, মানে অ্যাকচুয়ালি নর্মাল এটা ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। আপাতত এই নর্মালটাকে আমি একটু অ্যাড করাচ্ছি, মানে নর্মালটাকে তুমি যদি ফ্রেশ ছবি নাও, আমি ফ্রেশ ছবিটা একটু দিই তাহলে একটু সুবিধে হবে। দেখো এটা নর্মাল, তো আমি এখন এইটা সাপোজ ছবিটা থাকবে এই, এবার ঠিক আছে। দেখো এইটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, বুঝিয়ে দিচ্ছি আমি, এইটা ডিরেক্ট্রিক্স, এটা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান। আর এই পয়েন্টটা ছিল পি, ছিল a,t², 2at। পি পয়েন্টের নর্মাল, এইটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, কারণ নর্মাল আঁকতে গেলে ট্যানজেন্ট দরকার থাকে, এটা ট্যানজেন্ট। আর হচ্ছে এইটুকুকে আমি নর্মাল বলছি, এটা নর্মাল, এটুকু। তো ওরা কি জানতে চাইছে যে এই পি পয়েন্টে যে রেডিয়াস অফ কার্ভেচার সেইটা কোনো একটা লেন্থের দ্বিগুণ হবে। কোন লেন্থ?
ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট, মানে এই পয়েন্টে তুমি যে নর্মাল ড্র করবে সেই নর্মালটা ডিরেক্ট্রিক্সকে যেখানে কাট করবে, কোথায় কাট করেছে, এইখানে কাট করেছে, তাহলে এই পয়েন্ট আর যেখানে কাট করেছে এই যে লেন্থটা পেলে এর দ্বিগুণ হবে। আবার বুঝিয়ে দিচ্ছি, যেটা কম্প্যাক্ট মানে যেটুকু সেইটুকুই বলতে চাইছে যে তুমি পি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার বের করেছো, এটা পি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার, পি পয়েন্টে একটু নর্মাল ড্র করে ফেলো, তো নর্মাল এইটুকুই, এই নর্মালটা ডিরেক্ট্রিক্সকে যেখানে কাট করেছে, সাপোজ এইটাতে আমাকে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে, তাহলে এই পয়েন্ট থেকে এইটার মধ্যে যে দূরত্ব পাবে সেই দূরত্বের দ্বিগুণটা হবে এইটুকু। অবশ্যই বুঝতে পারলে কথাটুকু, যে অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট ইন্টারসেপ্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড দ্য ডিরেক্ট্রিক্স। কম্প্যাক্ট মানে এটা ল্যাঙ্গুয়েজগুলো অনেক কম্প্যাক্ট করা আছে, মানে এটুকুই বোঝাচ্ছে। আবার বলি, পি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার বের করলে রো, পি পয়েন্টের নর্মাল তুমি ড্র করে ফেলো, ওই নর্মালটা ডিরেক্ট্রিক্সকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্ট আর কার্ভের ওপরে যেখান থেকে তুমি তোমার রেডিয়াস অফ কার্ভেচার যেই পয়েন্টে বের করেছো বা নর্মাল যেই পয়েন্টে করেছো সেইটুকু যে দূরত্ব তার দ্বিগুণ হচ্ছে রোটা দেবে, এইটুকু বলতে চেয়েছি। কৃষ্ণেন্দু বোঝা গেল কথাটুকু? আচ্ছা, এবার লেখো, শুরু করি, লেখো লেখো উই নো দ্য ইকুয়েশান অফ ডিরেক্ট্রিক্স, লেখো উই নো দ্য, ছবিটা আঁকবে কিন্তু, উই নো দ্য ইকুয়েশান অফ দ্য ডিরেক্ট্রিক্স অফ প্যারাবোলা ইজ এক্স প্লাস এ ইকুয়াল টু 0। লেখো এক্স প্লাস এ ইকুয়াল টু কত? 0। লেখো ফার্স্ট উইল ফাইন্ড দ্য ইকুয়েশান অফ নর্মাল অ্যাট পি। ফার্স্ট উইল ফাইন্ড দ্য ইকুয়েশান অফ নর্মাল অ্যাট পি। পিতে নর্মালের ইকুয়েশানটা বের করে নিই, কারণ আমাকে নর্মাল আর ডিরেক্ট্রিক্স যেখানে কাট করেছে সেই কাটিং পয়েন্ট, সাপোজ এই এমের কোঅর্ডিনেট আমাকে খুঁজতে হবে, তো এমের কোঅর্ডিনেট খুঁজতে গেলে নর্মালের ইকুয়েশান জানা দরকার। এবার বলো প্যারামেট্রিক ফর্মের নর্মালের ইকুয়েশান কী ছিল একটু বলো দেখি, আমি লিখে দিয়েছিলাম। প্যারামেট্রিক ফর্মের নর্মালের ইকুয়েশান কী ছিল, আমি ফর্মুলা লিখিয়েছিলাম। প্যারামেট্রিক ফর্মের নর্মালের ইকুয়েশান এইটুকুই ছিল, দেখো ইকুয়েশান অফ নর্মাল অ্যাট এনি পয়েন্ট ইজ এক্স মাইনাস এফ টি অফ এফ টি ড্যাশ, ছিল না এটা? দেখো ইকুয়েশান অফ নর্মাল অ্যাট পি ইজ, বলো কত হবে, ওয়াই দিয়ে শুরু করি, ওয়াই মাইনাস জির কাজ করছিল, দেখো এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার ছিল, ওয়াই ইকুয়াল টু 2at ছিল, অতএব ওয়াই মাইনাস 2at ইন্টু কত হবে কেউ বলবে? ইন্টু কত দেব? জি ড্যাশ টি ছিল, তার মানে এইটার ডেরিভেটিভ হয়ে যাবে, কত দেবে? 2a প্লাস, না বুঝতে পারলে বলবে, আমি ফর্মুলাটা একটু লিখে দিই তোমাদেরকে সুবিধে হবে। ফর্মুলাটা এইটুকু ছিল যে এক্স, আমার কার্ভটুকু যদি এক্স ইকুয়াল টু এফ টি আর ওয়াই ইকুয়াল টু জি টি, এটা যদি প্যারামেট্রিক কার্ভ থাকে, এর যে কোনো একটা পয়েন্টে, আরবিট্রারি পয়েন্টের নর্মালের ইকুয়েশান এইটুকু ছিল, এক্স মাইনাস এফ টি ইন্টু দেখো তো এফ ড্যাশ টি ছিল, প্লাস মনে হয় ছিল ওয়াই মাইনাস জি টি ইন্টু দেখো তো জি ড্যাশ টি ইকুয়াল টু 0। রুমানা এটুকু ছিল, হ্যাঁ কি না? আগের দিন লিখে দিয়েছিলাম, লেখাই নিয়ম বলে দিয়েছিলাম, বলো এটুকু ছিল। আচ্ছা এবার তাহলে দেখো আমাদের এক্সের কাজ করছে কত? এ টি স্কোয়ার, আর ওয়াইয়ের কাজ করছে 2at, তো সেই রকম বসাই তাহলে। ওয়াই মাইনাস দেখো জিটি, এই জন্য ওয়াই মাইনাস 2at লিখেছি, সঙ্গে তত জি ড্যাশ টি থাকে, আমাদের জি ড্যাশ জিটি ইকুয়াল, এই যে ওয়াই ইকুয়াল টু জিটি মানে জিটির কাজ করছে 2at, তার ডেরিভেটিভ করলে 2a পাবে। পরে থাকবে দেখো এক্স মাইনাস এফ টি, মানে এক্স মাইনাস কত? এ টি স্কোয়ার থাকবে, সঙ্গে ছিল দেখো এফ ড্যাশ টি মানে এই এ টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে, এটা কত দেবে? 2at। দেখো তো এইটুকু ঠিকঠাক লেখা আছে কিনা বইতে? ঠিক আছে লেখা? 2a কেটে দাও, কেটে দিলে কি আসছে দেখো, তাহলে পাচ্ছ তুমি ওয়াই মাইনাস 2a প্লাস এক্স মাইনাস এ টি স্কোয়ার, একটু মিউট করে দাও তো, ইকুয়াল টু টি। এইটুকু কি আছে? হ্যাঁ ঠিকই আছে, এই তো ইকুয়েশন অফ নর্মাল অ্যাট টি ইজ এটুকু ইকুয়াল টু 0। এটা নর্মাল পেয়ে গেলে, কোন পয়েন্টের নর্মাল? পি পয়েন্টের নর্মাল।
লেখো নাও উইল ফাইন্ড, লেখো নাও উইল ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এম। দেখো নাও উইল ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এম। লেখো হোয়ার এম ইজ দ্য ইন্টারসেকশন পয়েন্ট, হোয়ার এম ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। লেখো হোয়ার এম ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডিরেক্ট্রিক্স অ্যান্ড নর্মাল, অফ ডিরেক্ট্রিক্স অ্যান্ড নর্মাল। বইতে কিন্তু এত কিছু লেখা নেই, কম্প্যাক্ট করে লেখা আছে। লেখো হোয়ার এম ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ নর্মাল অ্যান্ড ডিরেক্ট্রিক্স। লিখতে পারলে এবার বলো ডিরেক্ট্রিক্সের সময় এই পয়েন্টটাতে এক্স কত, মানে এম এর এক্স কত, এম কোঅর্ডিনেটের এক্স কত, মাইনাস এ। তাহলে মাইনাস এটা আমি বসিয়ে দিই, মাইনাস এ যদি তুমি কোনো একটাতে বসিয়ে দাও ওখান থেকে কি পেয়ে যাবে, ওয়াইটা পেয়ে যাবে। আমার তো ওয়াইটা পেতে হবে, এই কোঅর্ডিনেট তো এক্স কোঅর্ডিনেট পেয়ে গেছো কত, মাইনাস এ, তো ওয়াই বসিয়ে দাও কোনো একটাতে। লেখো পুট এক্স ইকুয়াল টু মাইনাস এ, লেখো পুট এক্স ইকুয়াল টু মাইনাস এ ইন এটাতে 1 দিয়ে দাও, ইন 1। পুট এক্স ইকুয়াল টু মাইনাস এ ইন 1 বসালে কী পাবে বলো তো, এক্স ইকুয়াল টু মাইনাস এ ইন 1 উই গেট ওয়াই মাইনাস 2at প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে মাইনাস এ টি স্কোয়ার অফ টি ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াই কত পাচ্ছ একটু বলবে? দেখো ওয়াই মাইনাস 2at মাইনাস এটি কিউ এরকম পেয়ে যাচ্ছ ইকুয়াল টু 0। তার মানে ওয়াই সমান পেয়ে যাবে তুমি 3at প্লাস এটি কিউ, এটুকু পেয়ে যাচ্ছ। তার মানে এম কোঅর্ডিনেটটা আমি লিখলাম মাইনাস এ কমা 3at প্লাস এটি কিউ, এটা এম এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এম এর কোঅর্ডিনেট এইটুকু পেলাম। দেখো দ্যাট ইজ এম, এটা মাইনাস এ 3at প্লাস এটি কিউ, এটুকু লেখো হেয়ার উই হ্যাভ টু শো, লেখো হেয়ার উই হ্যাভ টু শো রো ইকুয়াল টু কী দেখাতে বলেছে, দেখো হেন শো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস, দ্বিগুণ কার, এই পার্টটার দ্বিগুণ, পি এম এর দ্বিগুণ। লেখো হেয়ার উই হ্যাভ টু শো পি ইকুয়াল টু 2 অফ পি এম, এইটুকু অ্যাকচুয়ালি দেখাতে বলেছে, যে মানে দেওয়া আছে তার কম্প্যাক্ট মানে কিন্তু এইটুকুই, পি ইকুয়াল টু 2 পি এম। লেখো নাও পি এম ইকুয়াল টু, দেখো পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, রোমানা বুঝতে পারছো, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, এম পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে পি এম ফর্মুলা কী ছিল, নাও পি এম ইকুয়াল টু কত ছিল বলো, ফর্মুলা ছিল কি, রুট আন্ডার এক্স মাইনাস x1 মাইনাস x2। দেখো এটি মনে আছে ফর্মুলা, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস, অনুশ্রী বোঝা গেল এই ফর্মুলাটা? হ্যাঁ, তাহলে কী হবে দেখো এ টি স্কোয়ার, এই যে এ টি স্কোয়ার মাইনাস এ, তার মানে মাইনাসে প্লাস এ হয়ে যাবে, এইটুকু প্লাস 2at মাইনাস অফ 3at প্লাস এটি কিউ তার হোল স্কোয়ার। ঠিকঠাক লেখা হলো কিনা মেলাও, এটি স্কোয়ার মাইনাস অফ মাইনাস এ প্লাস 2at মাইনাস 3at প্লাস এটি কিউ। দেখো তাহলে পি এম ইকুয়াল টু কী আসছে, এটা থেকে একটা এ বের করতে পারি, এ বের করা মানে এ স্কোয়ার অফ 1 প্লাস টি স্কোয়ার। আচ্ছা, এটা থেকে তার হোল স্কোয়ার, আর এটা থেকে 2at মাইনাস এটি, এটা আলটিমেট দিচ্ছে এটি প্লাস এটি কিউর হোল স্কোয়ার। আমি কি ঠিকঠাক লিখেছি দেখে নাও তো, 2at মাইনাস আর এদিকে একটা মাইনাস ছিল, দুটো মাইনাসকে হোল স্কোয়ার থেকে নিয়ে নিলে প্লাস দেবে,
আচ্ছা, এখান থেকেও একটা এটি কমন আসবে, 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটি মানে এ স্কোয়ার টি স্কোয়ার, কমন নেওয়া 1 প্লাস টি স্কোয়ার। ঠিকঠাক লিখলাম কি না দেখো, এটুকু ঠিকঠাক কি লেখা হলো? এখান থেকে এটি কমন নিয়েছি, এটি মানে এ স্কোয়ার টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এবার বলো তো কত কমন চলে আসছে? আমি দেখতে পাচ্ছি কত কমন আসবে গো? এ অফ 1 প্লাস টি স্কোয়ার, এটুকু টোটাল। আচ্ছা, 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার তো একটা কমন আছে, মানে এ 1 প্লাস টি স্কোয়ার এইটুকু, আর রুটের ভেতরে 1 প্লাস টি স্কোয়ার এইটুকু, তার মানে এ অফ 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এটুকু। এবার একটু অ্যান্সারটার দিকে দেখো তো দিচ্ছে কি না, দেখো ওদিকটার অবস্থা দেখি। লেখো পিএম, তাহলে এইটুকু পেয়েছো পিএম। আচ্ছা, আমি দেখাতে চাইছিলাম রো ইকুয়াল টু 2pm, এইটুকু দেখাতে চাইছিলাম না? দেখো তো চলেই এসছে কি না। 2pm ইকুয়াল টু কিন্তু 2a অফ 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 লেখা যায়। লেখো হেন্স, দেখো তো এইটাই তো মনে হয় রো করা ছিল না? দেখো হেন্স, এইটুকু লিখে দাও রো, এই যে 2 দিয়ে গুণ করলাম, এটা মানে রো করা ছিল। দেখো হেন্স রো ইকুয়াল টু 2pm, এই হচ্ছে অ্যান্সার। বইতে এত কিছু লেখা নেই, একটু গুছিয়ে লিখবে। আচ্ছা, পরে অঙ্কগুলো আমি আর হাতে ধরে করাবো না, রেডিয়াস অফ কার্ভেচারটুকু বের করে দেবো না, আমি যতটুকু বোঝার সেটুকু নিশ্চয়ই বুঝিয়ে দেবো। দেখো সবগুলো পরীক্ষাতে আসে, তারপরে অঙ্কটা আমি একটু বোঝাচ্ছি। পরে অঙ্কটা যেটা আছে দেখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যানি পয়েন্ট থিটা অফ দ্য সাইক্লয়েড। পেয়েছো? পরের দুটো অঙ্ক বুঝিয়ে দিলেই আমার হয়ে যাবে এই চ্যাপ্টার, বাকিগুলো আমি বলে দেবো, বুঝতে পারবে। পেলে কিনা বলো আগে? ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট থিটা অফ দ্য সাইক্লয়েড এক্স ইকুয়াল টু এ অফ থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা। পেয়েছো? আচ্ছা, প্রথম পার্টটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম পার্টটা বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট থিটা অফ দ্য সাইক্লয়েড এক্স ইকুয়াল টু এ অফ থিটা মাইনাস সাইন থিটা। ছবিটা একটু এঁকে ফেলি, সাইক্লয়েডের এইরকম করে চলতে থাকে। তো আমরা একটা আর্ক নিয়ে কাজ করছি আপাতত, এদিকেও থাকে কিন্তু শিখেছো আগে এগুলো। বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার এনি পয়েন্ট থিটা অফ দ্য সাইক্লয়েড। তো যে কোনো একটা পয়েন্ট আমি প্যারামেট্রিক ফর্ম পি পয়েন্ট, এই পি পয়েন্টে প্যারামেট্রিক ফর্ম হয়ে যায় এ অফ থিটা মাইনাস সাইন থিটা কমা ওই এ অফ 1 মাইনাস কস থিটা, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট। তো এই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার বের করা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ প্যারামেট্রিক ফর্মে তুমি যদি অ্যাপ্লাই করো, ওই আগের ফর্মুলা অ্যাপ্লাই করলে এইটুকু আসবে। এটা আমি আর করে দিচ্ছি না, দেখবে পি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার দেবে 4a সাইন থিটা বাই 2। এইটুকু আমার আর কাজ নয়, বইতে করে দেওয়া আছে এ টু জেড আগের মতো। নেক্সট পার্টটা কী জানতে চাইছে, হেন শো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পি ইজ 2i কার দ্বিগুণ দ্য পোরশান অফ দ্য নর্মাল অ্যাট থিটা। মানে এই পয়েন্টে আবার আমি নর্মাল ড্র করবো। তো নর্মাল ড্র করতে গেলে ট্যানজেন্ট, এই যে এটা নর্মাল কার মধ্যে দেখো, হেন শো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ 2i দ্য পোরশান অফ দ্য নর্মাল অ্যাট থিটা ইন্টারসেপ্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড এক্স অ্যাক্সিস। মানে এইটুকু বলতে চাইছি, এই যে নর্মালটা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করবে, এটা নর্মাল, এটাকে বাড়িয়ে দাও, এক্স অ্যাক্সিসকে কোথাও না কোথাও কাট করবে। তাহলে এই পয়েন্ট
আর এইটুকুর মধ্যে যে দূরত্ব সেইটার দ্বিগুণ। আবারও বলে দিই, পি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার এইটুকু পেয়েছো, পি পয়েন্টে নর্মাল ড্র করবে, ওই নর্মালটা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করবে সেই কাটিং পয়েন্ট আর পি পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের দ্বিগুণ হচ্ছে মানে রেডিয়াস অফ কার্ভেচারটা সেই দূরত্বের দ্বিগুণ, সেই লেন্থের টুয়াইস। এই জন্য হিন সো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ টুয়াইস দ্য পোরশন অফ দ্য নর্মাল থিটা ইন্টারসেপ্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ এক্স। তাহলে আমাকে নিশ্চয়ই এখন কী করতে হবে, পি পয়েন্টের নর্মাল ইকুয়েশন বের করতে হবে। রোমানা, কৃষ্ণেন্দু বলো। তো পি পয়েন্টের নর্মালের ইকুয়েশান যেটা হবে সেটা আমি আর করে দেবো না, ওই যে লিখেইছে দেখো, ওয়াই মাইনাস এ অফ 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা বাই 2 কী করে আসে না আসে ও তুমি দেখবে, করলে এইটুকু আসবে এক্স মাইনাস এ থিটা হাতে করবে কিন্তু এ প্লাস এ সাইন থিটা, এটা পি পয়েন্টের নর্মালের ইকুয়েশান হবে। এবার বলো এই নর্মালটা কে বাড়ালে এক্স অ্যাক্সিসকে কোথাও না কোথাও কাট করবে। সাপোজ আমার এম পয়েন্টে কাট করেছি, বলো এই কাটিং পজিশানে এক্স কোঅর্ডিনেট চাই, ওয়াই কোঅর্ডিনেট চাই। ওয়াই কোঅর্ডিনেট কিন্তু হয়েই আছে, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াইয়ের ভ্যালু কত থাকে, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই 0। তাহলে আমি যদি এই নর্মালের ইকুয়েশানে যদি ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে এক্সের একটা ভ্যালু পেয়ে যাব। সেই এক্সটা কিন্তু এই কোঅর্ডিনেটের এক্স কোঅর্ডিনেট আর ওয়াইটা তো 0 হয়ে আছে, সেইটা ওয়াই ইকুয়াল টু 0 বসালে যেটা পাবে সেইটা এক্স ইকুয়াল টু সুন্দর ক্যালকুলেশান করলে দেখবে এ থিটা পেয়ে যাবে। এইটাতে ওয়াই ইকুয়াল টু 0 বসাও, দিয়ে এক্স পাবে এ থিটা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এ থিটা কমা 0 এইটুকু। তাহলে এখন এ থিটা কমা 0 আর এ অফ থিটা মাইনাস সাইন থিটা কমা এ অফ 1 মাইনাস কস থিটা, এই দুটো পয়েন্টের যে দূরত্ব আসবে সেইটুকু ক্যালকুলেট করে নেব। সেইটুকু ক্যালকুলেট করলে দেখবে যে রেজাল্ট আসবে, ক্যালকুলেট করলে আসবে 2a সাইন থিটা বাই 2 আসবে, এইটা আসবে, এইটুকু লেন্থ আসবে, ব্যাস। নো ডাউট এবার হচ্ছে ওই তাহলে রো ইকুয়াল টু চলে আসবে কত, যেটা প্রুভ করতে চাইছিলাম সেটা ইজিলি তুমি শো করাতে পারবে। কারণ আগেরটা দেখো 4a সাইন থিটা বাই 2 এসেছিলো, একে 2 দিয়ে গুণ করে দাও, 4a সাইন থিটা বাই 2, সাপোজ এটা এম, তাহলে পি এম কত দিচ্ছে 2a সাইন থিটা 2 পি এম কত 4a সাইন থিটা বাই 2, 4a সাইন থিটা বাই 2 রোর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আমার এটা করার দরকার পড়বে না, ছবিটা আঁকবে বইতে, ছবি নেই। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা বলেছে ইফ রো 1 অ্যান্ড রো 2, পরেরটা 5.2.8, 5.2.8-এ বলেছে ইফ রো 1 অ্যান্ড রো 2 বি দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ অফ দ্য সাইক্লয়েড, একই ছবি, অফ 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ অফ দ্য সাইক্লয়েড, দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ অ্যাট রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে ছবিটা আমি একটু ফ্রেশ ছবি একটু এঁকে দিচ্ছি, দেখো বলেছে ইফ রো 1 অ্যান্ড রো 2 বি দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ অফ দ্য সাইক্লয়েড, দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ অ্যাট রাইট অ্যাঙ্গেল, সো দ্যাট রো 1 স্কোয়ার প্লাস রো 2 স্কোয়ার ইকুয়াল টু 16a স্কোয়ার। আচ্ছা, এখানে সেই দুটো পয়েন্টে আমি নেব সাইক্লয়েড, ধরো এই আর্কটুকু নিলাম, এটা আমি সেই দুটো পয়েন্ট নেব, মানে পি আর কিউ এমন দুটো পয়েন্ট যেই দুটো পয়েন্টের ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টগুলো যেখানে ইন্টারসেক্ট করবে সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এমন দুটো পয়েন্ট পি অ্যান্ড কিউ, যে কোনো পয়েন্ট পি অ্যান্ড কিউ নয়, এমন দুটো পয়েন্ট আমি নেব পি এই সাইক্লয়েডের উপরে, যেই দুটো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। তো ছবিটাকে কিভাবে নেওয়া যায়, ধরো এইটুকু, এইটা আমি নিলাম পি পয়েন্ট আর এটা নিলাম কিউ পয়েন্ট, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এইটা ছবি ডায়াগ্রাম থাকবে যে এমন দুটো পয়েন্ট পি আর কিউ নেব যেখানে বলেছে পি এন্ড কিউ সাইক্লয়েড, দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ আর অ্যাট রাইট অ্যাঙ্গেল, দেন সো দ্যাট রো 1 স্কোয়ার প্লাস রো 2 স্কোয়ার ইকুয়াল টু 16a স্কোয়ার। দেখো কীভাবে কী করেছে। আচ্ছা, প্রথম ওরা যে কোনো একটা আরবিটারি পয়েন্টে এই পি পয়েন্ট আরবিটারি পয়েন্ট, এখানে হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচারটা বের করে নিয়েছে, আগেও ছিল কিন্তু পি পয়েন্টে, মানে এক্স ইকুয়াল টু এ অফ থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা, এই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার একটু আগে আমরা করে রাখলাম কত 4a সাইন থিটা বাই 2, সাপোজ এটাকে আমি রো 1 বললাম। এবার একটু রো 2 পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচারটা বের করব। দেখো আচ্ছা, একটা কাজ করো, যেহেতু দুটো আলাদা আলাদা পয়েন্ট, এই পি পয়েন্টটাকে একটু থিটা 1 দিয়ে ভেবে নাও, মানে এইটা থিটা 1,
আর কিউ পয়েন্ট দেখো আবারও বলি যে এগুলো প্যারামেট্রিক ফর্ম, প্যারামেট্রিক ফর্মের বিভিন্ন পয়েন্টগুলো কার ওপর ভ্যারি করে, থিটা অ্যাঙ্গেলের উপর ভ্যারি করে। তো থিটা অ্যাঙ্গেলটা আবারও বলি কী করে হয়, যদি এইটা বলো তাহলে থিটা অ্যাঙ্গেল হয়, ঠিক এইটা যোগ করে দাও, এই যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে থিটা থাকে। তো পি আর কিউ তো দুটো ফিক্সড পয়েন্ট আমি নিয়েছি, দুটো ফিক্সড পয়েন্ট নিয়েছি, এমনভাবে দুটো পয়েন্ট নেব যেই দুটো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে 90 ডিগ্রি হয়। তো ভেবে নিচ্ছি যে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি যখন লিখবে তখন এরকম লিখে নেবে, লেট পি ইকুয়াল টু কত, বা লেট দ্য কোঅর্ডিনেট অফ পি বি কত, ওই থিটা 1 দিয়ে করে ফেল, কারণ দুটো আলাদা আলাদা পয়েন্ট আছে। তো এটা এ অফ থিটা 1 মাইনাস, বুঝিয়ে দিচ্ছি একটু লিখে ফেলবে, সাইন থিটা 1 আর কমা এ অফ 1 মাইনাস কস অফ থিটা 1, এটা সাপোজ পি পয়েন্ট। আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কীভাবে নেবে, এ অফ থিটা 2 মাইনাস সাইন থিটা 2 কমা এ অফ 1 মাইনাস কস থিটা 2। মানে বুঝতে পারলে কী কথাটুকু বললাম। তুমি লিখবে কি, লেট পি এ থিটা 1 মাইনাস সাইন থিটা 1, এ 1 মাইনাস কস থিটা 1 আর কিউ এটা। এবার বলো আরবিট্রারি পয়েন্টে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করেছিলাম কত যেন, 4a সাইন থিটা বাই 2। তাহলে পি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার হিসেব মতো হয়ে যাবে রো 1 ইকুয়াল টু 4a সাইন থিটা 1 বাই 2, হ্যাঁ কি না অনুশ্রী? আমরা আরবিট্রারি পয়েন্টে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে নিয়েছিলাম রেডিয়াস অফ কার্ভেচারটা, আগে অঙ্কে করলাম 4a সাইন থিটা বাই 2। তো আমার পি পয়েন্টটা তো এখন নিয়েছি থিটা 1 রেসপেক্টে, তাহলে রো 1 ইকুয়াল টু 4a সাইন থিটা 1 বাই 2 হবে, হ্যাঁ কি না বলো? আচ্ছা রো 2টা তাহলে হিসেব মতো কত দেবে, রো 2টাও তাহলে দেবে কত, 4a সাইন থিটা 2 বাই 2। বাট এবার কি করব, অ্যান্সারের দিকে দেখো, অ্যান্সারের দিকে আছে রো 1 স্কোয়ার প্লাস রো 2 স্কোয়ার ইকুয়াল টু নাকি 16a স্কোয়ার। তো এই দুটো যখন হোল স্কোয়ার করবো এখানে থিটা 1 থিটা 2 দিয়ে একটা রেজাল্ট চলে আসবে, বা থিটা 1 থিটা 2 থাকবে না। সেটা কি করে করব, সেটা করার জন্য একটু দেখো, ভেবে দেখো যে এই অ্যাঙ্গেলটা কত, এটা পাই বাই 2 হলে এটা পাই বাই 2, এটা পাই বাই 2, সব পাই বাই 2তে আছে। এখন এই ট্যানজেন্ট আর এই ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলে কাট করেছে, তাহলে এতে স্লোপের গুণফল কত হবে, প্রোডাক্ট অফ স্লোপ কত হবে, প্রোডাক্ট অফ স্লোপ কত হবে বলো, -1। এখন আমি তাহলে এই যে কিউ যে মানে এই কিউ পয়েন্টে যে ট্যানজেন্ট আছে না তার স্লোপ বের করব। তো স্লোপ বের করার ফর্মুলা নর্মালি স্লোপটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলি, হ্যাঁ কি না? ডিওয়াই বাই ডিএক্স করি। তাহলে দেখো আমার এইটা ছিল এক্স ইকুয়াল টু এটুকু দেওয়া ছিল, আর এইটা ছিল এক্স আর এইটুকু ছিল ওয়াই। তো এইটা থেকে নিশ্চয়ই ডিওয়াই বাই ডি থিটা করবো, আর এখান থেকে নিশ্চয়ই ডিএক্স বাই ডি থিটা করবো। করলে যেটা পাবে, আবার বলি আমি এই যে পি পয়েন্টে যে ট্যানজেন্ট পেয়েছো তার স্লোপ বের করবো কী করে। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত ছিল, পি পয়েন্টের কোঅর্ডিনেট থেকে এক্স ছিল কিন্তু এ অফ কত, থিটা 1 মাইনাস সাইন থিটা 1, আর ওয়াই ছিল কিন্তু এ অফ 1 মাইনাস কস থিটা 1। বলো এটা থেকে আমি ডিওয়াই বাই ডিএক্স ক্যালকুলেট করতে পারবো, হ্যাঁ কি না বলো? পারবো। তাহলে এইটা থেকে যে ডিওয়াই বাই ডিএক্স পাবো সেটা নিশ্চয়ই এই ট্যানজেন্টের স্লোপ। কৃষ্ণেন্দু আমি যদি পি পয়েন্টের জন্য এক্স ইকুয়াল টু এ অফ থিটা 1 মাইনাস সাইন থিটা 1 কালেক্ট করি, আর ওয়াই ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা 1 কালেক্ট করি, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স করলে যেটা পাবো সেটা নিশ্চয়ই এই ট্যানজেন্টের স্লোপ, এইটুকু, হ্যাঁ কি না বলো অনুশ্রী? আচ্ছা সিমিলারলি কিউ পয়েন্টে কোঅর্ডিনেট ছিল থিটা 2 দিয়ে, এখান থেকে যে ডিওয়াই বাই ডিএক্স পাবো সেটা নিশ্চয়ই এই ট্যানজেন্টের স্লোপ। তো তুমি দেখবে এগুলো থেকে ডিওয়াই বাই ডিএক্স করলে, এটা থেকে ডিওয়াই বাই ডিএক্স করলে পাবে, একটা পাবে কট অফ থিটা 1 বাই 2, আর একটা সিমিলারলি পাবে কট অফ কত, থিটা 2 বাই 2, এইটুকু। এখন তাহলে দেখো এই দুটো স্লোপের গুণফল কত, 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করেছে, গুণফল কত, -1। তার মানে কট অফ থিটা 1 বাই 2 ইন্টু কট অফ থিটা 2 বাই 2 ইকুয়াল টু কিন্তু -1। তো এখান থেকে একটা থিটা 1 আর থিটা 2 দিয়ে সুন্দর একটা রিলেশান পেয়ে যাবে। কিভাবে? এটা থেকে আমি সাইন কস একটু করে নিতে পারি, কস থিটা 1 বাই 2 বাই সাইন থিটা 1 বাই 2 ইন্টু
কস থিটা 2/2 ইন্টু সাইন অফ থিটা 2/2। ক্যালকুলেশনগুলো বইতে নেই, একবারই ডিরেক্ট করেছে। দেখো এটা থেকে তাহলে এটুকু পাবে সাইন অফ থিটা 1/2 সাইন অফ থিটা 2/2 প্লাস কস অফ থিটা 1/2 আর কস অফ থিটা 2/2, সরি থিটা, হ্যাঁ ঠিক আছে। দেখো তো এই যে সাইন থিটা 1/2 সাইন থিটা/2 মাইনাসটা এদিকে আনলাম, কস থিটা 1/2 এটা ইকুয়াল টু 0। এবার বলো এটা কার ফর্মুলা? সাইনে সাইন বি, কসে সাইন, কসে কস বি প্লাস কস, এটা কার ফর্মুলা জানো? কস অফ থিটা 1/2 মাইনাস থিটা 2/2, এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। তার মানে এটা যদি 0 দেওয়া থাকে তাহলে দেখো তো এটা পাই/2তে চলে আসে। তার মানে থিটা 1/2 মাইনাস থিটা/2 হিসেব মতো কিন্তু পাই/2 হচ্ছে, কারণ কস পাই/2 0। এখান থেকে তাহলে থিটা 1 কত পাচ্ছ? এখান থেকে থিটা 1 কত পেয়ে যাবে বলো? ঠিকঠাক লিখলাম তো? 2 2 কাটবে, থিটা 1 সমান পাই প্লাস থিটা 2। দেখো তো এইরকম আসবে কি না? আসবে এটা? কেন পাই/2 প্লাস থিটা 2 হবে? দেখতে তো পাচ্ছি না। আচ্ছা হোক, আমি অ্যান্সারে আসি না, এবার একটু রো 1-এ আসি। রো 1টা কী ছিল ওখানে বইতে যা করেছি দেখি। রো 1 কী অবস্থায় ছিল বলো? রো 1 ইকুয়াল টু ছিল 4a, দেখছি কী অবস্থা, 4a সাইন থিটা 1/2। আচ্ছা এটাকে তাহলে 4a সাইন থিটা 1-এর জায়গাতে বসাচ্ছি, পাই প্লাস থিটা 2/2 লিখতে পারি। তাহলে এটা পেয়ে যাবে তুমি রো 1 সমান 4a, এটা কত দেবে? কস, দেখো তো কস থিটা 2/2, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? রো 1 ইকুয়াল টু 4a সাইন থিটা 1/2 ছিল। থিটা 1-এর ভ্যালু বসালাম পাই প্লাস থিটা 2, পাই প্লাস থিটা 2/2, পাই/2 প্লাস থিটা/2, সাইন পাই/2 প্লাস থিটা/2 করলে কিন্তু কস থিটা/2 হয়। এবার দেখো তাহলে রো 1 পেয়ে গেছো কস থিটা 2/2, আর রো 2টাকে থিটা 2 রেসপেক্টেই রেখে দাও, 4a সাইন থিটা/2। দেখো তো এইটুকু ছিল কি না? রো 2 এইটুকু ছিল কি না? ছিল। এবার তাহলে রো 1 স্কোয়ার প্লাস রো 2 স্কোয়ার করি, যেহেতু হোল স্কোয়ার করতে বলেছিল ওরা, তো তাই করলে চলে আসবে মনে হচ্ছে। চলে এসছে তো, দেখো তো এই তো 4a কস স্কোয়ার থিটা/2, 4a সাইন স্কোয়ার, 16a স্কোয়ার দিচ্ছে না রোমানা? দিচ্ছে। তাহলে বইতে ওটা ভুল আছে, ওটা একটু কারেকশান করে নেবে। এইটুকু হবে, ওটা 2টাকে আর ছাঁটেনি, এটা হবে এই। তো আমি বুঝিয়ে দিলাম, এবার আর আমি এগুলো আর করাবো না। বইতে মার্ক করো কোনগুলো করবে, মার্ক করো কোনগুলো করতে হবে। দেখো আচ্ছা বইতে অঙ্ক করবে তুমি 5.2.3, 5.2.3, 5.2.2 যেটা আমি করে দিলাম, 5.2.2, 5.2.3, 5.2.4, 5.2.5, 5.2.6 সব ইয়ার এসছে, 5.2.7, 5.2.8, 5.2.9, 5.2.10, 5.2.11, 11, আর এদিকে করবে 5.2.15। পেয়েছো? আচ্ছা 9-এর পর 5.2.9-এর পর করবে 5.2.11, 5.2.10, 10, 11 দুটোই। 9-এর পর 5.2.10, 5.2.11, ওদিকে তারপর চলে আসবে 5.2.15 আর 5.2.17, 5.2.17 এই করলেই হবে, আর লাগবে না। এগুলোর মধ্যেই একটা পরীক্ষাতে দেবে। আপাতত অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পার্টটা এই পর্যন্তই থাক। আর একটা চ্যাপ্টার থাকলো, যদি সময় থাকে সেটা করাবো, ওই সিঙ্গুলারিটি বলে একটা চ্যাপ্টার, ওটা থেকে বেশি কিছু আসে না। আমি ক্যালকুলাস অফ পোর্শনটা আপাতত স্টপ করছি। দেখো এবার একটু আমি এতে আসছি,
অ্যালজেব্রা পোর্শনটা কোথায় ছেড়েছিলাম, অ্যালজেব্রা পোর্শনটা করাবো। অ্যালজেব্রা পোর্শনের লাস্ট মনে হয় আমি উইলসনস থিওরেম বলে দিয়েছিলাম, আমার যা মনে পড়ছে। খাতা খুলে দেখো, দেখো তো উইলসনস থিওরেম পেয়েছো কি না। অ্যালজেব্রার কনগ্রুয়েন্স, ইন্টিজারের পর কনগ্রুয়েন্স, এই চ্যাপ্টারটা কোথায় আছে দেখো। পেলে বলবে আমাকে লাস্ট কি করানো ছিল। পেলে কি রুমানা, কৃষ্ণেন্দু? হ্যাঁ, লাস্ট উইলসন, ব্যাস লাস্ট উইলসনস থিওরেম পর্যন্ত করানো ছিল। ঠিক আছে, নেক্সট দেখো। অয়লার 5 ফাংশানও হয়েছে। বলো, অঙ্ক পড়ো, অঙ্ক পড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, আগের হোমওয়ার্কগুলো। হ্যাঁ, ওটা কী অবস্থা? আচ্ছা, দেখে নিচ্ছি। এইটা আমি বললাম কনফিউশন ছিল, অ্যান্সার আমার যেটা ছিল ওটার সঙ্গে মিলবে না বলেছিলাম, কারণ কিন্তু চেক করাতে পারিনি। তোমাদের কি এসছে বলো? ফাইন 3 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইন অ্যাসেন্ডিং অর্ডার ডিভিজিবল বাই 5, 7, 9 রেসপেক্টিভলি। কে কে করেছো? আর কেউ? নাইম, রেজাউল আছো? অভিষেক? ইউটিউব পাঠিয়েছিলাম তো আমি, পুরনো ছিল মনে হয়। নাইম আছো? রেজাউল আছো? আচ্ছা, সকালবেলার ভিডিও। আচ্ছা হোক, দেখো এটা কি কেউ আর কেউ করেছো? রুমানা, অনুশ্রী? ওই যে ফাইন্ড 3 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইন অ্যাসেন্ডিং অর্ডার ডিভিজিবল বাই 5, 7, 9 রেসপেক্টিভলি। শাশ্বতী করেছো? আচ্ছা, কি অ্যান্সার এসছে আমাকে একটু বলো। দেখছি, বলো, আমি মেলাবো অ্যান্সার, বাকিদের সঙ্গে মেলাই, তারপর আমি আসছি। পুরো অঙ্ক করব না। এক্স কনগ্রুয়েন্স টু কত এসছে? রজত, কত এসছে? 14 এসছে। 40 মড গুণ করলে কত দিচ্ছিল এগুলো? 315। আর বাকিদের কার কি এসছে শুনি? মাইনাস কত? আচ্ছা হোক, তো এটাকে পজিটিভ আমি করে দেব। আর কৃষ্ণেন্দু কত দিচ্ছিল? -600। এটা তাই তো? আচ্ছা হোক, দেখি এগুলোতে একই ইউনিক দেয় কিনা। তো আমি দেখে নিচ্ছি। এটা থেকে পজিটিভ করার রুল হচ্ছে -155 কনগ্রুয়েন্স টু কত মড? 315। পজিটিভ একটা 315 থেকে কত এক ছোট সংখ্যা বসাবো যেটা করলে কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই হয়ে যাবে বলো তো? কত হবে? তিনশো 315 থেকে ছোট কি সংখ্যা নেব যাতে করে ওটা 315 দিয়ে ভাগ হয়ে যাবে সোজা? কত যোগ করলে হবে বলো তো? এইখানে 155 সঙ্গে কত যোগ করলে 315 মাল্টিপুল আসবে? 160। 5, 6, 5, 11। হ্যাঁ, তার মানে এটা হয়ে যাবে 160।
এটা, তাই তো -155 কনগ্রুয়েন্স টু 160, তার মানে এটা কি ইকুইভ্যালেন্টলি কত লেখা যাবে 160 mod 300 এটুকু লেখা যাবে, হ্যাঁ কি না লেখা যাবে। সিমিলারলি এইটার যে অ্যান্সার করেছো দেখি তার সঙ্গে কি অবস্থা হয়। আচ্ছা এটার সঙ্গে তাহলে -603 কনগ্রুয়েন্স টু, সত্যি কি 160 হচ্ছে, -603 আর 160 যদি ঠিকঠাক অ্যান্সার করে থাকো 3 6 763, 763 কি 315 দিয়ে ডিভিজিবল না? তো হচ্ছে না, তো ইউনিক অ্যান্সার তো আসেনি তোমাদের, তাহলে কোথায় গড়বড় করেছো? আর কেউ শাশ্বতী করেছো? যাই আসুক এখানে তো একটা সবাই তো ইউনিক অ্যান্সার আসবে না ছোট করলে। রুমানা করেছো? তাহলে এটা সবাই করো, করে কার কি অ্যান্সার আছে আমাকে পাঠাবে, তারপর আমি দেখব। সবাই করবে এটা, কার কি অ্যান্সার আছে দেখি। আর কার কি ডাউট আছে আগের চ্যাপ্টার? আশা করি থাকবে না। আচ্ছা দেখো, এটা সবাই আজকে করে অ্যান্সার আমাকে বলবে। লাস্ট আমি উইলসনস থিওরেম পর্যন্ত পড়িয়েছিলাম, এবার একটু এক্সারসাইজে আসছি। একটু এক্সারসাইজে দেখো তো, আমার বইটাতে নেই, এখানে নতুন বইটা বাড়িতে আছে। দেখো তো তোমাদের বইতে এরকম, এই অঙ্কটা প্রথমে একটু নেওয়া যাক। ফার্স্ট এক্সারসাইজ 3C n = দেওয়া আছে, এটা তোমাদের বইতেও আছে আমার বইতে আছে। এটা n = 2048, এটা থেকে ফাই n ক্যালকুলেট করতে বলেছিল, পেয়েছো এক্সারসাইজে? দেখো তো পেলে কি না ফাই n। তো n = 2048 ফাই n বের করতে বলেছিল। এগুলো রুল হচ্ছে, এগুলো MCQ দেবেই। তো আমরা প্রথম 2048কে একটু ফ্যাক্টরাইজেশন করব, কি আসে দেখো, যে অঙ্কই দিক একটু ফ্যাক্টরাইজেশন করবে। এটা থাকবে 2 10 2 2 4 2 4 8 2 5 10 2 1 2 2 2 4, তারপরে কততে যাবে গো? 2 2 4 2 5 10 2 6 12, আমি ঠিকঠাক করছি কিনা বলবে। তারপরে 2 12 আর 2 8 16, 2 6 12 আর 2 4 8, তারপরে 2 2 32 2 16 2 8 2 4 2 2। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 2^11 মানে কি 2048। দেখে তো ফ্যাক্টরাইজেশনটা ঠিক আছে কিনা। ব্যাস, তাহলে ফাই n = দেখো এটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে n = 2048, এটাকে তাহলে 2^11 ফর্মে লেখা যায়। লেখো হেন্স ফাই অফ 2^11, ফর্মুলা কী ছিল? কোনো একটা সংখ্যাকে যদি প্রাইমের পাওয়ার আকারে লিখতে পারি তাহলে ওর ফাই nটা হয়ে থাকে কত? এই যে 2048 ইন্টু, বা সব থেকে ভালো, আচ্ছা ঠিক আছে, ইন্টু 1 - ½ রেজাল্ট এটুকু ছিল। তার মানে 2048 মানে 2^11 ইন্টু ½। দেখো তো 2^10 অ্যান্সার। এটা পরের অঙ্কটাও যদি তুমি দেখো একইভাবে, মানে সোজা কথা তাকে ফ্যাক্টরে তুমি ব্রেক করে নেবে। সাপোজ কোনো অঙ্কতে হয়তো এইরকম এলো, ধরো 2³ বা 2^5 ইন্টু 3² এসছে, আসতে পারে কোনো অঙ্কতে। তখন তুমি কত করে নেবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, কি 2^5 ইন্টু 3² ইন্টু 1 - 1/2 ইন্টু 1 - 1/3, যা আছে। যাই হোক, এগুলো আমার আর বলার নেই, বুঝতে পারবে। আচ্ছা এবার তোমার বইতে এরকম একটা অঙ্ক আছে, আমাকে একটু অঙ্কটা করে বলো। মনে হয় এই টাইপের অঙ্ক একটা আছে, প্রুভ দ্যাট ফর এনি ইন্টিজার n³/3 প্লাস n⁷/7 প্লাস 11 n/ কিছু একটা ইজ অ্যান ইন্টিজার, এরকম কিছু অঙ্ক আছে, একটা দুটো পড়ো তো। এরকম টাইপের অঙ্ক আছে কিছু,
prove that for any integer n cube by 3 plus n to the power 7 by n to the power 7 by 7 মানে এইসব টাইপের কিছু অঙ্ক আছে বইতে, পড়ো পড়ো, আমার বইতে নেই ওটা, তার জন্যই বলা। কি আছে অনুশ্রী? বলো বলো রেজাউল বলো। শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 এরকম এরকম অঙ্ক, হ্যাঁ 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 এইরকম টাইপের একটা দুটো অঙ্ক আছে না, লেখো ব্যাস একটা, হ্যাঁ ব্যাস একটা অঙ্ক বলো, বলো যার নেটওয়ার্ক ভালো আছে তা বলো, কথাগুলো কেটে যাচ্ছে রেজাউল। অভিষেক বলো। হ্যাঁ n to the power 11 by 11 plus n cube by 3 plus 19n by 33 is an integer। বইতে পেয়েছো? কোশ্চেনটা ছিল, হ্যাঁ কোশ্চেনটা ছিল ফর এনি ইন্টিজার প্রুভ দ্যাট n to the power 11 by 11 plus n cube by 3 plus 11n by 33 is an integer। এর যে কোনো ইন্টিজারের জন্য এটা অলওয়েজ নাকি একটা ইন্টিজার দেবে, সেইটুকু প্রুভ করতে বলেছিল। দেখো অঙ্কগুলো পরীক্ষাতে আসে, লেখো অ্যান্সার শুরু করো। লেখো উই নো ইফ পি বি এ প্রাইম অ্যান্ড এইচ এনি ইন্টিজার, লেখো উই নো ইফ এ বি, আবার বলছি উই নো ইফ পি বি এ প্রাইম অ্যান্ড এ ইজ any integer, we know if p be a prime and a is any integer, then a to the power p congruence to a mod p, এরকম একটা ফর্মুলা শিখিয়েছিলাম আগের দিন, ওই ফার্মার্স লিট্রিস থিওরেমের একটা নোট দিয়ে ছিল, ছিল। লেখো হেন্স বা হেয়ার, লেখো হেয়ার, দেখো হেয়ার আমি এইটুকু জিনিস লিখতে পারি কি না, n to the power 11 কনগ্রুয়েন্স টু n mod 11, এইটুকু কি লেখা যায়, হ্যাঁ কি না? দেখো পির কাজ করছি 11, এর কাজ করছে n, তাহলে আমি এই ফর্মুলার হেল্প নিয়ে এইটুকু লেখা যায়, হ্যাঁ কি না বলো? হেয়ার n to the power 11 কনগ্রুয়েন্স টু n mod 11 লিখতে পারি রুমানা? ঠিক এই ফর্মুলার এটা, এইসব অঙ্ক তখনই করতে পারবো যদি এই পাওয়ারগুলো না সব প্রাইমে থাকে, না হলে করতে পারবে না কিন্তু, তো তাই করেছি। তাহলে এখান থেকে এটা ইমপ্লাইজ সবাই জানো এ কনগ্রুয়েন্স টু বি মড এম মানে n to the power 11 মাইনাস n, এটা 11-এর মাল্টিপল হয়ে যায়, 11 k1 লিখলাম। তো এখান থেকে তাহলে n to the power 11 ইকুয়াল টু n প্লাস 11 k1, এইটুকু লিখতে পারি, লেখা যায়। আচ্ছা আরও পাবে, লেখো হেয়ার বা অলসো n কিউ কনগ্রুয়েন্স টু n mod 11 mod 3, বলো এইটুকু লিখতে পারি, লেখা যায়। অভিষেক লিখতে পারি তো? অভিষেক এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই নিয়ে, তার মানে এটা থেকে তাহলে n কিউ মাইনাস n ইকুয়াল টু 3 of k2 লেখা যায়। এ কনগ্রুয়েন্স টু বি মড এম হলে a মাইনাস বি ডিভিজিবল বাই 3 হয়ে যায়, তার মানে n কিউ সমান n প্লাস কত 3 of k2, এইটুকু লিখতে পারি। ব্যাস এবার চলে আসো, হয়ে গেছে অঙ্ক। লেখো নাও বলে যে অঙ্কটুকু দেওয়া ছিল, আচ্ছা এখানে একটু লিখে ফেলবে, k1 বিলংস টু জেড আর এটা থেকে k2 বিলংস টু জেড, এটুকু লিখে ফেলবে। লেখো নাও এইটা ইকুয়াল টু n to the power 11-এর ভ্যালু অলরেডি বের করে ফেলেছি আমি, দেখো নাও এটা ইকুয়াল টু n প্লাস 11 k1 বাই 11 প্লাস n কিউর ভ্যালু বের করেছি আমি n প্লাস 3k2 বাই কত 3, আচ্ছা আর এটা যা আছে 19n বাই 33, এদের এলসিএম কিন্তু 33 থাকবে, দেখে নিতে পারো, তাই তো 33 তো
দেখো তার মানে এটা হয়ে যাবে 3n প্লাস 33 কত k1 প্লাস 11n প্লাস 33 k2 প্লাস 19n, এটা যোগ করলে এইটুকু আসবে। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে দেখো 11 3 22 আর 19 33, তাহলে 33n প্লাস 33 k1 প্লাস 33 k2 বাই 33, তাহলে এটা হয়ে যাবে k1 প্লাস k2 প্লাস n, দেখো হুইচ ইজ অ্যান ইন্টিজার, k1 ইন্টিজার k2 ইন্টিজার n ইন্টিজার, তো ইন্টিজারই হয়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যান ইন্টিজার। বোঝা গেল? বুঝতে পারলে? আচ্ছা দেখো এই অঙ্কগুলো তখনই করতে পারবে যদি পাওয়ারগুলো সব প্রাইমে থাকে, এখানে যেই প্রাইম থাকবে নিচে সেই ডিজিট থাকবে, তবে করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। নেক্সট সাম দেখো, নেক্সট সামে আমি যেটা এই দুটো সাম আমি একটু পাঠাবো, একটু দেখবে। ওই যে তোমার বইতে এটুকু আছে, প্রুভ দ্যাট ফাই অফ 5n ইকুয়াল টু 5 ইন্টু 5n ইফ অ্যান্ড অনলি 5 ইজ এ ডিভাইজার অফ n, এটা আছে না তোমার বইতে? 3n, এটা পুরনো বইতে 3n, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার বইতেও এটাই আছে। এইটা একটা পাঠাবো আমি, দেখবে এটা। আর পরে একটা আছে দেখো, প্রুভ দ্যাট ফাই অফ n স্কোয়ার ইন্টু n অফ 5n, পেয়েছ? এই দুটো অঙ্ক 9:30, দেখো এই দুটো একটু ধরো তো, দেখো এই দুটো অঙ্ক পাঠাবে, একটু দেখবে, দেখে নেবে। আচ্ছা এবার চলে আসো, দেখো তো প্রুভ দ্যাট বইতে আছে, প্রুভ দ্যাট দ্য ফিফথ পাওয়ার অফ অ্যানি ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 11k অর 11k প্লাস মাইনাস 1, আছে অঙ্কটুকু? এরকম দুটো অঙ্ক আছে দেখো তো। তারপরটা যে প্রুভ দ্যাট নাইন্থ পাওয়ার অফ অ্যানি ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 19k প্লাস মাইনাস 1। আচ্ছা ওই দুটো অঙ্ক, একটা অঙ্ক করে দিচ্ছি, একটা অঙ্ক নিজে করবে, একই টাইপের। তো আমাদের যেটা দেখাতে হবে, যে কোনো একটা ইন্টিজারের ফিফথ পাওয়ার সেটা নাকি 11k আর 11k প্লাস মাইনাস 1 ফর্মে হয়, 11k অথবা 11k প্লাস মাইনাস 1 ফর্মে থাকে। একটু ভেরিফাই করে নাও প্রথম, যে প্রুভ দ্যাট দ্য ফিফথ পাওয়ার অফ অ্যান ইন্টিজার, যে কোনো একটা ইন্টিজার নাও, সাপোজ আমার ইচ্ছা করছে 2-2 ওপরে ফিফথ পাওয়ার চাপিয়ে দাও, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 × 4 × 8 = 32। দেখো তো 32কে এই রকম ফর্মে লেখা যায় কি না, এই ফর্মগুলোর মধ্যে কোনো একটা লেখা যায় কি না? লেখা যাবে। দেখো না 32 মানে হচ্ছে 11 × 2 প্লাস 0, হ্যাঁ -1 করে দাও, এটা 11 × 33 -1, এই যে এই ফর্ম, যে কোনো একটা ইন্টিজার নাও, তার ফিফথ পাওয়ার করো, হয় এই ফর্ম আসবে না অথবা এই ফর্ম আসবে। ঠিক আছে, প্রুফটুকু শুরু করি। দেখো লেখো, লেখো ইফ এ বি অ্যান ইন্টিজার, লেখো ইফ এ বি অ্যান ইন্টিজার ডিভিজিবল বাই 11, ইফ এ বি অ্যান ইন্টিজার, ধরো কোনো একটা ইন্টিজার চুজ করলাম, সেটা 11 দিয়ে ডিভিজিবল হয়ে গেল। যদি 11 দিয়ে ডিভিজিবল হয়ে যায়, তাহলে ওই এলিমেন্টটার উপরে তুমি যদি ফিফথ পাওয়ার নিয়ে নাও, সেটা অলওয়েজ কিন্তু ওই রকম ফর্মে আসবে। দেখিয়ে দিই তোমাকে, লেখো কি লিখেছো, ইফ এ বি অ্যান ইন্টিজার হুইচ ইজ ডিভিজিবল বাই 11 দেন, কারণ যে সংখ্যাটা নিয়েছো সেটা তো 11 দিয়ে ডিভিজিবলও হতে পারে, আবার নাও হতে পারে, তাই তো অভিষেক? তুমি যে সংখ্যাটা তুললে, ওরা বলেছে কোনো একটা সংখ্যার ফিফথ পাওয়ার সেটা 11k অথবা 11k প্লাস মাইনাস 1 ফর্ম। এখন যে সংখ্যাটা তুললে সেটা 11 দিয়ে ডিভিজিবল হতেও পারে, নাও হতে পারে, তার দুটো কেস আসতে পারে, হ্যাঁ কি না? লেখো দেন, আবার কি বললাম, ইফ এ ইজ অ্যান ইন্টিজার ডিভিজিবল বাই 11 দেন
এ কনগ্রুয়েন্স টু 0 মোট কত লেখা যাবে বলো? 11, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সংখ্যাটাকে 11, সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। আচ্ছা, এবার এটাকে আমার মর্জি অনুযায়ী a টু দি পাওয়ার 5 পাওয়ার করেছি, কনগ্রুয়েন্স টু 0 মড 11 লিখতে পারি কনগ্রুয়েন্সের প্রপার্টি অনুযায়ী। এবার হয়েই গেছে, তাহলে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু নিশ্চয়ই 11k ফর্ম দিচ্ছে, হ্যাঁ কি না? এই তাহলে কোনো একটা সংখ্যা তোলো, সেটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 11কে লেখাই যাবে। কেস 2তে আসবো। আচ্ছা, ওটাকে একটা কেস 1 করে দাও তো। কেস 1-এর মধ্যে লেখো ইফ a ইজ অ্যান ইন্টিজার ডিভিজিবল বাই 11, এটা কেস 1, দেন বলে এইটুকু। এবার দেখাবো কোনো একটা সংখ্যা সেটা যদি 11 দিয়ে না ডিভিজিবল হয়, তাহলে ওই সংখ্যাটাকে 11k প্লাস 1 বা 11k মাইনাস 1 ফর্মে তুমি লিখতে পারবে। দেখো, লেখো কেস 2-এর মধ্যে লেখো ইফ a ইজ নট ডিভিজিবল বাই 11, ইফ a ইজ নট ডিভিজিবল বাই 11। দেখো, এটা যদি 11 দিয়ে ডিভিজিবল না হয়, তাহলে a আর 11 মাস্ট বি কী হতে হবে? কে বলবে? মাস্ট বি কী হতে হবে? প্রাইম হতেই হবে। লেখো দেন a ইজ প্রাইম টু 11। কেস 2-এর মধ্যে লেখো ইফ a ইজ নট ডিভিজিবল বাই 11 দেন a অ্যান্ড 11 মাস্ট বি প্রাইম, দেন a অ্যান্ড 11 মাস্ট বি প্রাইম। লেখো দেন বাই ফার্মার্স থিওরেম, দেন বাই ফার্মার্স থিওরেম। ফার্মার্স থিওরেম কী ছিল? এ একটা সংখ্যা, পি একটা সংখ্যা, পিটা প্রাইম, যাতে করে এ আর পির মধ্যে ডাজ নট ডিভাইড অবস্থায় থাকে। তাহলে এই সিচুয়েশানে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মোট কত ছিল কৃষ্ণেন্দু? মোট পি ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে লেখো দেন এ টু দি পাওয়ার, আমার পির কাজ কত করছে? নিশ্চয়ই 11। লেখো দেন এ টু দি পাওয়ার 11 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মোট কত লিখতে পারবে? 11। এটুকু পেলে তুমি। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 10 কনগ্রুয়েন্স টু 1 মোট 11, এটুকু লিখতে পারলে। আচ্ছা, এবার এ টু দি পাওয়ার 10কে আমি লিখলাম এ টু দি পাওয়ার 5-এর হোল স্কোয়ার মাইনাস এই 1টাকে লেফট হ্যান্ড সাইডে আনলাম, 1-এর হোল স্কোয়ার, এটা 0, এটা মড 11, এইটুকু লেখা যাবে, নো ডাউট লিখতে পারবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা আসবে তোমার এ টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মোট কত? 11, এইটুকু লিখতে পারি। লেখো দিস ইমপ্লাইজ আইদার এ টু দি পাওয়ার 5 প্লাস 1 কনগ্রুয়েন্স টু 0 mod 11, লেখো দিস ইমপ্লাইজ আইদার এ টু দি পাওয়ার 5 প্লাস 1 কনগ্রুয়েন্স টু 0 mod 11 or লেখো অর এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 mod 11, দুটোর মধ্যে একটা হতেই হবে। লেখো ইফ, লেখো ইফ এ টু দি পাওয়ার 5 প্লাস 1 কনগ্রুয়েন্স টু 0 mod 11, কি কিন্তু বোঝা যাচ্ছে কি করলাম? আচ্ছা, এটা মানে কত? ইমপ্লাই এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু কার মাল্টিপল? 11k মাল্টিপল হয়ে যাবে। তার মানে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু দেখো 11k মাইনাস 1 ফর্ম দিয়েছে, তাহলে কে বিলংস টু কত? জেড। এটা হতে পারে। যদি এইটুকু হতো, লেখো অর ইফ এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 mod 11, যদি এইটুকু হতো, তাহলে এটা মানে কত? এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 এও 11-এর মাল্টিপল হয়ে যাবে, তার মানে এটা থাকবে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 11k প্লাস 1, অবশ্যই কে বিলংস টু জেড। দেখো, তাহলে যে কোনো একটা ইন্টিজার তার ফিফথ পাওয়ার হয় 11k মাইনাস 1, 11k প্লাস 1, আর কেস 1-এ 11k পেয়ে গেছি। লেখো হেন্স এ টু দি পাওয়ার 5, লেখো হেন্স, যা কনক্লুশন ছিল, হেন্স দ্য ফিফথ পাওয়ার অফ অ্যানি ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম, হেন্স ফিফথ পাওয়ার
of any integer, লেখো hence fifth power of any integer, fifth power of any integer is of the form ওই 11k or 11k plus minus 1, 11k or 11k plus minus 1। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্ক দেখো যে সো দ্যাট, আচ্ছা এরকম দুটো অঙ্ক আছে, একটা করে দিলাম, একটা নিজে করে ফেলবে। পরে অঙ্কটা আছে সো দ্যাট a টু দি পাওয়ার 18 মাইনাস b টু দি পাওয়ার 18 ইজ ডিভিজিবল বাই 133 ইফ a অ্যান্ড b আর প্রাইম টু 133। পেয়েছো? হ্যাঁ 14। তারপরে আরও একটা অঙ্ক আছে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার ডিভিজিবল বাই, তোমার বইতে কত করা আছে? 133 না 85 করা আছে? 85 করা আছে। আচ্ছা, কারোর বইটা 133 করা আছে নাকি? যাই হোক, পুরনো বইতে না, অঙ্কটা তোমার কি আছে পড়ো তো, তোমাদের বইতে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার ডিভিজিবল বাই কত লেখা আছে? 133 না 85? না, ওটা হবে ডিভিজিবল বাই 85 হবে, বুঝলে? এই যে a টু দি পাওয়ার 16 মাইনাস b ডিভিজিবল বাই 85 হবে, তারপর এটা 85। মানে দেখো আগের অঙ্কটা দেখো, a টু দি পাওয়ার 18 b টু দি পাওয়ার ডিভিজিবল বাই 133, a অ্যান্ড b আর প্রাইম টু 133 ছিল। তাহলে নেক্সট অঙ্কটাতেও হবে একই ডিজিট আসবে, ইফ a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16 ডিভিজিবল বাই 133 ইফ a অ্যান্ড b আর বোথ প্রাইম টু 85 হয় না। কোশ্চেনটা ভুল আছে, a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16 ডিভিজিবল বাই 85 ইফ a অ্যান্ড b আর বোথ প্রাইম টু 85। বুঝেছো কি বললাম? চেঞ্জ করে নেবে, 85 হবে সবগুলোতে, 85 পরে অঙ্কটাতে। আচ্ছা আমি আসি এবার, কি বলেছে দেখো, পরে অঙ্কটাতে বলেছে যে a টু দি পাওয়ার 18 মাইনাস b টু দি পাওয়ার 18 ইজ ডিভিজিবল বাই 133 ইফ a অ্যান্ড b আর বোথ প্রাইম টু 133। কোশ্চেনটা এটা এই মিনিংটা করতে চাইছে যে a অ্যান্ড b যদি বোথ প্রাইম টু 133 হয়, তাহলে a টু দি পাওয়ার 18 মাইনাস b টু দি পাওয়ার 18 ডিভিজিবল বাই 133 এইটুকু দেখাতে বলেছে। সো দ্যাট a টু দি পাওয়ার 18 মাইনাস b টু দি পাওয়ার 18 ডিভিজিবল বাই 133 ইফ a অ্যান্ড b আর বোথ প্রাইম টু 133। এটাই কোশ্চেন। তার মানে আমার হাতে কন্ডিশান আছে দুটো সংখ্যা a অ্যান্ড b যেগুলো বোথ প্রাইম টু 133 দেখাতে বলেছে a টু দি পাওয়ার 18 মাইনাস b টু দি পাওয়ার 18 ইজ ডিভিজিবল বাই 133। দেখো কীভাবে শুরু করছি। লেখো। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় রুল হচ্ছে 133কে 133কে এমন দুটো সংখ্যাতে ব্রেক করবো, এমন দুটো ফ্যাক্টরে ব্রেক করবো যেই দুটো ফ্যাক্টরের জিসিডি 1। তো 133কে আমরা 19 ইন্টু 7 আকারে এক্সপ্রেস করব। দেখো জিসিডি অফ, অঙ্ক টেকনিক হচ্ছে এগুলো, নাহলে এগোতে পারবো না। অবশ্যই 1, আরও অনেক ফর্মে হয়তো ভাঙা যাবে, বাট সেই দুটো ভাঙবো যেটার প্রোডাক্ট করলে, মানে সেই দুটো ফ্যাক্টর নেব যাদের জিসিডি 1। দেখো 133 ইকুয়াল টু 19 ইন্টু 7 অ্যান্ড জিসিডি অফ 19,7 ইকুয়াল টু 1। এই ফর্মে একটু ভেঙে নিলাম। লেখো, এবার শুরু করো। লেখো সিন্স এ ইজ প্রাইম টু, লেখো সিন্স এ ইজ প্রাইম টু 133, লেখো সিন্স এ ইজ প্রাইম টু 133। এই তো বলেছিল না, ইফ এ অ্যান্ড বি আর বোথ প্রাইম টু 133। লেখো সিন্স এ ইজ প্রাইম টু 133, সো এ ইজ প্রাইম টু বোথ, লেখো সো এ ইজ প্রাইম টু বোথ 19 অ্যান্ড 7। এটা হবেই হবে, এটা তখনই সম্ভব যদি এই দুটো রিলেটিভলি প্রাইম হয়। কি এ সংখ্যাটা যদি 133-এর সঙ্গে জিসিডি 1 থাকে, মানে এইচ প্রাইম টু 133 হয়ে যায়, তাহলে মাস্ট বি এটা প্রাইম টু 19 হবে, এটা প্রাইম টু 7 হবে। তখনই পসিবল যদি 19 আর 7 জিসিডি 1 হয়, আলাদা আদারওয়াইজ কিন্তু হবে না।
কি লিখেছো, সিন্স এইচ প্রাইম টু 133 সো এইচ প্রাইম টু 19 অ্যান্ড 7, খুব ইচ্ছে হলে লিখে দাও, আগে তো লেখাই আছে, এইটা ছিল বলে। আচ্ছা লেখো লেখো সো বাই ফার্মার্স থিওরেম, তাহলে দেখো, তাহলে ফার্মার্স থিওরেম অনুযায়ী আমি কী লিখতে পারি দেখো, তাহলে এটা 19 সঙ্গে প্রাইম অবস্থায় আছে, মানে এ ডাজ নট ডিভাইডস 19 বা 19 ডাজ নট ডিভাইডস এ। এবার এই এ আর প্রাইম পি দিয়ে ফার্মার্স থিওরেম অ্যাপ্লাই করাবো, আর এ আর 7 দিয়েও ফার্মার্স থিওরেম অ্যাপ্লাই করাবো। লেখো সো বাই ফার্মার্স থিওরেম এইটুকু লিখতে পারি কিনা দেখো, এ টু দি পাওয়ার 19 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মড 19, নিশ্চয়ই এটুকু লেখা যায়, হ্যাঁ কি না, লিখতে পারি হ্যাঁ কি। আচ্ছা তাহলে এটা থাকছে এ টু দি পাওয়ার 18 কনগ্রুয়েন্স টু 1 মড কত 19, এটুকু লিখতে পারি। আচ্ছা অ্যান্সারের দিকে এ টু দি পাওয়ার 18 আছে, ঠিক আছে, তার মানে এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 মড 19 এটুকু লিখতে পারি। আচ্ছা এখান থেকে তাহলে আরেকটা লাইন লিখি, এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড 19 এটুকু লেখা যায়। সিমিলারলি আর একটার জন্য আসবে, লেখো সিমিলারলি এ টু দি পাওয়ার কত বলো তো, এ টু দি পাওয়ার এই যে এইচ প্রাইম টু 19 আর 7 বলেছিলাম, তাহলে এ ইন্টিজার, হ্যাঁ 7 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মড কত আসবে এখন বলো 7। আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মড 7, আমি না একই আকারে আনবো না, এ টু দি পাওয়ার 18 আনতে চাইছি, তার মানে এটা কি এ টু দি পাওয়ার 6, এটা কনগ্রুয়েন্স টু 1 মড 7 এটুকু লেখা যায়, চলে এসছে দেখো। আচ্ছা তার মানে এটা ঠিক পরের লাইন উপরে লিখছি, হ্যাঁ এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড কত 7। আচ্ছা এবার আমি কিছু রাফ ক্যালকুলেশন করছি, সেগুলো দেখো। দেখো এটাকে একটু 1 নাম্বার দাও আর এটাকে 2 নাম্বার দাও, বাট রাফে যেটা লিখবো সেটা বুঝে নাও। আমাকে বলো এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 এটা কনগ্রুয়েন্স টু 0 মড 19, এটার মানে কি, এটার মানে কি, কোনটা কাকে দিয়ে ভাগ করছে, 19 ডিভাইডস এ টু দি পাওয়ার 18 মাইনাস 1, হ্যাঁ কি না বলো এটা। আচ্ছা রাফে জিনিস দেখাচ্ছি, অ্যান্ড আচ্ছা এইটাকে একটু আমি ক্যাপিটাল এ নাম্বার দিলাম, অ্যান্ড আর একটা এদিকে একটা ছিল এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড কত যেন 7, এটাও ইমপ্লাই করবে 7 ডিভাইডস এ টু দি পাওয়ার 18 মাইনাস 1। এবার একটু প্রপার্টি খেলছি, দেখো প্রপার্টি এইটুকুই ছিল যে এ ডিভাইডস সি আর বি ডিভাইড সি, আর সঙ্গে যদি জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1 হয়, দেন কি ছিল কে বলবে, কে বলবে। ইন্টিজারের প্রপার্টি লিখেছিলাম এ ডিভাইড সি বি ডিভাইড সি, যদি জিসিডি অফ এ বি কমা 1 হয়ে থাকে তাহলে এ বি ডিভাইড সি, এরকম একটা প্রপার্টি ছিল, খাতা খুলে দেখো আমি লিখিয়েছিলাম, বলেছিলাম মুখস্থ করতে হবে। এবার বলো এইটা এ আর এটা বি, এই দুটো থেকে কি লিখতে পারবে, 9 তারপর 19 ইন্টু 7 ডিভিজিবল বাই এটা ডিভাইডস এ টু দি পাওয়ার 18 মাইনাস 1, অবশ্যই লিখতে পারি এটুকু, হ্যাঁ কি না বলো, ফ্রম এ অ্যান্ড বি এটা। আচ্ছা 19 ইন্টু 7, তার মানে এইটাকে যে কেউ বলতে পারবে ও এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 18 মাইনাস 1, এটা ইকুয়াল টু 133 কে ফর্ম, হ্যাঁ কি না বলো। আচ্ছা এই লাইনটা থেকে যে কেউ বলতে পারবে এটা মানে এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড 133, হ্যাঁ কি না কৃষ্ণেন্দু। ব্যাস এবার লিখে দিচ্ছি দেখো, তাহলে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 কি লিখতে পারবে, এই যে যেটা পেলাম এ টু দি পাওয়ার 18 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড
এইটা লেখো, সুবিধে হবে, মড 7 ইন্টু 13। এটা এইখানে লজিকটা লিখতে হবে, এটা তখনই সম্ভব হয় যদি জিসিডি অফ 7 কমন, হ্যাঁ 19 এই তো 19 ছিল না, আমি 13 ভুলে লিখেছি, 7 তাই তো 133 তাই আসবে, তাই না? এটা তখনই হবে যদি জিসিডি অফ 7,19 ইকুয়াল টু 1, তাই হয়েছে, এইটাই জন্য লিখতে বললাম। তার মানে এই রাফের জিনিসটাও কিন্তু বুঝিয়ে দিলাম আমি। তার মানে এটা আসছে a⁻18 - 1 কনগ্রুয়েন্স টু 0 মড 133। এটা এবার বলো, তুমি এ দিয়ে যেরকম একটা জিনিস পেয়েছো সিমিলারলি বি দিয়েও পাবে, হ্যাঁ কি না? দেখো সেম লজিকে বিটাও তো প্রাইম টু 133 ছিল, তার মানে বিটাও প্রাইম টু 19, বিটাও প্রাইম টু কত 7। লেখো সিমিলারলি উই ক্যান রাইট, এটা একবারে লিখে দিচ্ছি, সিমিলারলি উই ক্যান রাইট b⁻18 - 1 কনগ্রুয়েন্স টু 0, আর দেখালাম না, মড কত 133। রেজাল্ট চলে এসছে। প্রুফের দিকে দেখো কি বলেছিল, a⁻18 - b⁻18, তো এটাকে এখন 3 দাও, এটাকে এখন 4 দাও। আমি এরকম কোনো প্রপার্টি শিখেছিলাম, a কনগ্রুয়েন্স টু b mod m আর c কনগ্রুয়েন্স টু d mod m, বোথ ইমপ্লাইজ a - c কনগ্রুয়েন্স টু b - d mod m ছিল। তাহলে ফ্রম 2 and 3 and 4 কি লিখতে পারবে? দেখো a⁻18 - 1 মাইনাস অফ b⁻18 - 1 কনগ্রুয়েন্স টু 0 - 0, বাচ্চাদের মতো করা হচ্ছে, মড অফ কত 133। এটা তার মানে এটা আসবে a⁻18 - 1, এগুলো কাটবে, মাইনাস b⁻18 কনগ্রুয়েন্স টু 0 মড কত 133 চলে এসছে। দিস ইমপ্লাইজ এই 133 ডিভাইডস, এটা তো দেখাতে বলেছিল, কিন্তু বোঝা গেল? ব্যাস এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এইখান থেকে বাকি যেগুলো পরীক্ষায় আসার মতো অঙ্কগুলো আমি করে দিলাম, বাকি অঙ্কগুলো আমি পাঠিয়ে দেবো, তবে নোটটা মনে হয় আমার এখানে নেই, বাড়ি যাব 2-3 দিনের মধ্যে, তখন ওখান থেকে পাঠাবো, বা এই এক্সারসাইজের পিডিএফগুলো ওখান থেকে পাঠাবো, খাতার নোটটা আনা হয়নি ওখানে। যাই হোক, এখানে আর একটা দুটো অঙ্ক একটু দেখাই। পরের পাতে দেখো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিটস 7⁻99, এরকম কিছু অঙ্ক পেয়েছো? দেখো তো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিটস। আচ্ছা, এই অঙ্কগুলো একটু দেখাই। আমাকে বলো, সাপোজ তোমাকে বললাম 51, এই 51-এর ইউনিট ডিজিটস মানে একক স্থানীয় অঙ্ক কোনটা? বাংলাতে বলে একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট কোনটা? 1। কী করে পাই? একটা রুল আছে, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পাবে ওটাই ইউনিট প্লেস হচ্ছে কিনা দেখো তো। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে ওটাই ইউনিট প্লেস। দেখো 10 × 5 = 50, এটা রুল কিন্তু। তার মানে আমাকে যদি বলে 7⁻99 এর ইউনিট প্লেস বের করতে বলে, তাহলে আমরা এই সংখ্যাটাকে নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার থাকবে ওটা ইউনিট প্লেস দেবে। রুমানা দেখো, লেখো দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বারস 7⁻99 ইজ বলে লেখো, বা ইউনিট প্লেস এভাবে লেখো, দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার 7⁻99 ইজ ডিরাইভড ফ্রম এটা 7⁻99 কনগ্রুয়েন্স টু মড কত লিখবো বলো? 10। এই কোশ্চেনটা থেকে পাবো। হ্যাঁ, বলে দিচ্ছি দ্য ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার 7⁻99 is derived from 7⁻99 কনগ্রুয়েন্স টু কোশ্চেন মার্ক দাও মড 10
লেখো কোশ্চেন, এই যে কোশ্চেনে মার্কের জায়গাতে যেই রেজাল্ট আসবে সেটা ইউনিট প্লেস হবে, কারণ এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে এখানে যেটা আসে সেটাই তো রিমাইন্ডার, মানে তো আমরা এখন এই কোশ্চেন মার্কের জায়গাতে কি আসবে সেটুকু একটু খুঁজব। আচ্ছা, এটা করার জন্য রুল পড়ে আছে। আমরা a টু দি পাওয়ার 5n কনগ্রুয়েন্স টু 1 মড অফ n, এইটা অয়লারস থিওরেম থেকে এইটুকু শিখেছিলাম। এইটা তখনই হয় যদি জিসিডি অফ কত কমা কত a কমা n ইকুয়াল টু 1 হয়, তখনই এই ফর্মুলাটা লিখতে পারতাম, হ্যাঁ কি না বলো, লিখতে পারতাম। এবার দেখো আমাদের এর কাজ করছে 7, n এর কাজ করছে 10, তাহলে আমি এইটার উপরে আমি অয়লারস থিওরেম কাজে লাগাতে পারবো। লেখো ফ্রম লেখো হেয়ার জিসিডি অফ 7, 10, এই অঙ্কগুলো তখনই করতে পারবে যদি এই সংখ্যাটা আর এইখানে যে সংখ্যাটা থাকবে, মানে যার পাওয়ার থাকবে এই ডিজিটটা যদি 10-এর সঙ্গে রিলেটিভলি প্রাইম হয়, তখন অঙ্কগুলো বের করতে পারবে। যদি 6 দেওয়া থাকতো এখানে তাহলে কিন্তু খাটতে হতো, এই প্রসেসে করতে পারতাম না, কারণ আমি তো অয়লারস থিওরেম কাজে লাগাবো। লেখো হেয়ার জিসিডি অফ 7, 10 ইকুয়াল টু 1। লেখো সো বাই অয়লারস থিওরেম 7 টু দি পাওয়ার 5 of 10 কনগ্রুয়েন্স টু 1 মড 10, এইটুকু লিখতে পারবো রোমানা, বলো লিখতে পারবো? আচ্ছা 5 10 কত হবে? 5 10 কত? 5 of 10কে আমি ভাঙতে পারি 5 of 5 into 2 ফর্ম লেখা যায়। এবার 5 আর 2 রিলেটিভলি প্রাইম শিখেছিলাম, 5 of ab ইকুয়াল টু 5a ইন্টু 5b, তাহলে 5 ইন্টু 5 2 এইরকম ফর্মে লেখা যায়। আবার দেখো 5টা প্রাইম নাম্বার, p যদি প্রাইম নাম্বার হয় 5p ইকুয়াল টু p মাইনাস 1 ছিল, মানে 4, 2টা প্রাইম নাম্বার আছে। দেখো তো 5 10 ইকুয়াল টু 4 দেবে কিনা, বুঝতে পারলে? দেখো 10কে লিখেছি 5 ইন্টু 2, ফর্মুলা ছিল 5 of n ইকুয়াল 5 of এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম 5 of n এর জন্য। যদি n ইকুয়াল টু এ বি ফর্মে লেখা যেত, আর জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 5 of এ বি ইকুয়াল টু 5a ইন্টু 5b, এরকম ফর্মুলা ছিল, হ্যাঁ কি না? তো তাই করেছি। দেখো 5 ইন্টু 5 2, আবার ছিল যে 5 of p সমান p মাইনাস 1 হয় যদি পিটা প্রাইম হয়, তো 5 প্রাইম নাম্বার, তার জন্য 4 ইন্টু 5 সমান 4 লিখেছি, 2টা প্রাইম নাম্বার তার জন্য 1 লিখেছি, এই তো। তাহলে দেখো এটা থাকছে 4। এবার দেখো তাহলে এখানে চলে আসছি, তাহলে এটা ইমপ্লাইজ দিয়ে 7 টু দি পাওয়ার 5 10 মানে 4 কনগ্রুয়েন্স টু 1 মড 10, এটুকু লিখতে পারি। দেখো তাহলে, আচ্ছা আমার অ্যান্সারে বলেছে 7 টু দি পাওয়ার 99, মানে এইটুকু আমি কিন্তু আনবো যে 7 টু দি পাওয়ার 99 কনগ্রুয়েন্স টু কত মড 10, এটা আনবো। বাট আমার এসছে 7 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্স টু 1 মড 10, বাট আমি এই পাওয়ারটা কত আনতে চাইছি অভিষেক কৃষ্ণানন্দ? 99। কী করো দেখো, তো 7 টু দি পাওয়ার 4-এর সঙ্গে আমি কিছু পাওয়ার করব, এমন একটা পাওয়ার এখানে করব যাতে করে ঠিক 99-এর নিয়ারেস্ট থাকে, 99কে টপকে গেলে হবে না, 99টা এক ধাপ যেন কম থাকে। কত করব? 25 যদি করতাম 100 হয়ে যেত, 24 করলে এটা কত দেবে? কনগ্রুয়েন্স টু 1 টু দি পাওয়ার 24 মড 10। রুল হচ্ছে এইটার মাথাতে এমন পাওয়ার দেব যাতে করে ঠিক 99-এর নিচের পাওয়ার আসে, 99 থেকে কম ডিজিট আসে, আবার যেটা কম আসবে সেটা জন্য নিয়ারেস্ট আসে। একমাত্র 24 দিলে দেখো 24 4 96 আসছে, তুমি যদি কম দিতে বলো, কম নিচ্ছি বলছি। আচ্ছা বেশি নিলে তো হবে না, কারণ 7 টু দি পাওয়ার 99 আনতে বলেছি, তুমি যদি বেশি নিতে তাহলে 7 টু দি পাওয়ার 100 চলে আসতো। কম নিচ্ছি তার কারণ আছে, বলছি আমি। আপাতত এটা 7 টু দি পাওয়ার 24 4 কত 96 কনগ্রুয়েন্স টু 1 মড 10 লিখতে পারি।
দেখো তুমি যদি এক ধাপ কম নিতে, আরও সাপোজ 23 নিতে, 23 চারে কত হতো অঙ্ক, বাট ওটা প্রপার রুল নয়। 23 চারে কত, 92, কনগ্রুয়েন্স টু 1 টু দি পাওয়ার 23 মানে 1 মড কত 10, এটুকু কিন্তু তুমি নিলে এটুকু হতো। দেখো কি আসছে। আচ্ছা আমার চাইছি 99, এসছে 7 টু দি পাওয়ার 96, তাহলে এটা কত গুণ করব, 7-এর পাওয়ার কত গুণ করলে এটা 99 আসবে? বোথ সাইডে যদি একটা 7 কিউ নিই, 7 কিউ ইন্টু 1 মড 10, বলো এইটুকু প্রপার্টি শিখেছিলে হ্যাঁ কি না? এই কি না বলো, এদিকে দেখো, তাহলে এটুকু লিখতে পারি। এবার দেখো এটা 7 টু দি পাওয়ার 99 কনগ্রুয়েন্স টু 7 কিউ মড 10, এইটুকু হতো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা এবার বলো এটাকে ছোট করতে গেলে কি শিখেছিলাম? এই যে বড় ভ্যালুটা আসতো তাকে 10 দিয়ে ভাগ করে যেটা আসতো সেটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। 7 কিউ মানে কত, 7 7 49, 7 7 কিউকে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে, কত হচ্ছে বলো? 7 কিউকে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে? 3। বলো এইটুকু হ্যাঁ কি না? এইটুকু ঠিক লিখেছি তো তোমার না? 7 কিউ মানে কত, 7 7 49, 7 9 7 63, 3 হাতে 6, 7 4 28, 28 243 না 28 233 নাকি, 9 63 3 6 7 4 28 আর 34 340, ব্যাস 340, 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 3, এটা গেল। তার মানে রিমাইন্ডার অ্যান্সারটা আগে করো, সেটা নিলে কি হতো দেখাচ্ছি। লেখো সো রিমাইন্ডার ইজ সো ইউনিট প্লেস কত দিল তাহলে, এটা তো ইউনিট প্লেস ইন্ডিকেট করতে বলেছিলাম। সো ইউনিট প্লেস ইজ 3। রোমানা বুঝতে পারলে? আচ্ছা এখন যদি অভিষেক তুমি এটা নিতে, দেখো এখানে কোনটা মড 10 বলে দিচ্ছি, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ডিভাইড করলে যেটা রিমাইন্ডার আসে ওটাই ইউনিট প্লেস হয় সবসময়। যে কোনো ডিজিটকে 10 দিয়ে ভাগ করো, যেটা রিমাইন্ডার আসবে ওটা ইউনিট প্লেস হচ্ছে কিনা দেখো তো। কারণ ইউনিট প্লেস কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করে, 0 থেকে 9-এর মধ্যে। 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কী কী আসে, হয় 0, 9 1, 9 2, 9 3, 4 5 6 7 8 9 10-এর মধ্যে কোনো একটা আসে হ্যাঁ কি না? তার জন্য এই রুল এটাই। আচ্ছা এবার অভিষেক যেটা তুমি যদি একটু কম নিতে তাহলে 7 টু দি পাওয়ার 92 আসতো। এবার বলো 99 করতে গেলে এটার উপর কত পাওয়ার চাপাতে হতো? 7 টু দি পাওয়ার 7 হ্যাঁ কি না? এটা 7 টু দি পাওয়ার 92, এটা থাকলো 70 টু দি পাওয়ার 7 মড 10। দেখো লেফট হ্যান্ড সাইড মিলে গেছে 99। এখানে যত বড় সংখ্যা আসবে তত এর রেজাল্ট বের করে 10 দিয়ে ভাগ করতে তত অসুবিধা হবে। এটা 7 টু দি পাওয়ার 7 নাও পাবে, মানে এই পাওয়ারটা যত বড় আসবে এই সংখ্যাটা তত লার্জ হবে হ্যাঁ কি না? ভাগ করতে সময় লাগবে, বড় সংখ্যা হবে, তাকে রিমাইন্ডার কত আসবে এগুলো ভাবতে অসুবিধা হবে। তার জন্যই হবে না নয়, হবে, বাট এটা লার্জ সংখ্যা আসবে। একে 10 দিয়ে ভাগ করা সুবিধা না এটাকে 10 দিয়ে ভাগ করা সুবিধে? নিশ্চয়ই বলো। হ্যাঁ আসবে কিন্তু এই সংখ্যাটা বড় হচ্ছে। এটা বড় সংখ্যা দেবে, তাকে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার খুঁজতে গেলে তো সমস্যায় পড়বে অনেক। যত এখানে ছোট আসবে তত তো তোমার ভাগ করতে সুবিধা হবে। বুঝতে পারলে? এই জন্যই আমাদের প্রপার রুল হচ্ছে যে 99 চেয়েছে, ঠিক 99-এর পরে কোন নাম্বারটা, ঠিক আগে কোন নাম্বারটা আসে দেখো, সেটা জন্য 99-এর ঠিক নিয়ারেস্ট 96 আসবে। এই ব্যাস, এই হচ্ছে অঙ্ক। তাহলে তুমি করে ফেলবে ওই 77 টু দি পাওয়ার 77, এটা করে ফেলবে। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত আজকে থাকবে। পরের দিন আমি এটা করাবো,
ইনইকুয়ালিটিটা করাবো, এটা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা করাবো, অথবা ওই ম্যাপিং বা রিলেশন কোনো একটা চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে, রাখো।